নোহা ঘরে পা রেখেই থমকে দাঁড়িয়ে গেল। আহির আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে পরিপাটি হয়ে তৈরি, ঠোঁটে একটি মৃদু হাসি, যেন কিছু একটা গোপন করার রহস্য তার মধ্যে লুকিয়ে আছে। আয়নার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, আপনি এমনভাবে তাকাচ্ছেন, কিছু বলার আছে? নোহা ধীরে ধীরে এগিয়ে এলো, কপালে এক চিলতে ভাঁজ ফেলল, চোখে অজানা উদ্বেগ। আপনি কোথাও যাচ্ছেন? আহির চিরুনি টেবিলের উপরে রেখে 1 সেকেন্ড নীরবতা কাটিয়ে হালকা গম্ভীর স্বরে বলল, চাকরি খুঁজতে যাচ্ছি। নোহা একটুখানি অবাক হয়ে তার কথার ভেতরের কোনো নির্দিষ্ট অর্থ খুঁজতে পেতে চেষ্টা করল। অদ্ভুত, আপনি চাকরি খুঁজে কি করবেন? আমাদের তো নিজেরই অফিস আছে। আহির ঠোঁটে একটা ছোট্ট হাসি এলো, যেন নোহার প্রশ্নটা তাকে কিছুটা অবাক করেছে। আমি নিজের যোগ্যতায় বাঁচতে ভালোবাসি নোহা। শ্বশুরের ব্যবসায় ভাগ বসানোটা কোনো অর্থহীন কাজ হবে না, সেটা তার পরিশ্রমের ফল, আমার নয়। নোহা একটু চিন্তা করে বলল, তাহলে নিজের বাবার ব্যবসায় কেন বসবেন না? আপনি তো ওনার একমাত্র ছেলে। আহির মাথাটা হালকা নেড়ে ঠান্ডা মাথায় বলল, বাবার তৈরি সিংহাসনে বসে রাজা হওয়ার কোনো ইচ্ছে আমার নেই ম্যাডাম। আমি চাই নিজের পথ তৈরি করতে, নিজের পরিশ্রমে কিছু অর্জন করতে। চিন্তা করবেন না, আপনার স্বামী তার দক্ষতায় সংসার চালাবে, অভাব হবে না। তাছাড়া আমার শ্বশুরের টাকা পয়সা ঠিকঠাক আছে। নোহা কিছুটা ভুরু কুঁচকে তাকালো। একটু আগেই তো বললেন শ্বশুরের টাকায় কোনো আগ্রহ নেই, আর এখন বলছেন শ্বশুরের টাকা ভালোই আছে। আহির হেসে উঠল, যেন নোহার প্রশ্নে খানিকটা মজা পাচ্ছে। মজা করছিলাম? আমার বাবার বা আপনার বাবার কারোর টাকায় বা ব্যবসায় আমার কোনো আগ্রহ নেই নোহা। আমি চাই নিজের পরিশ্রমে বাঁচতে, নিজের স্ত্রী আর ভবিষ্যতের সন্তানদেরও আমার নিজস্ব উপার্জনে লালন পালন করতে। ঠিক তখনই দরজার সামনে একটি পরিচিত কণ্ঠ ভেসে এলো। আসতে পারি? আহির দরজার দিকে তাকিয়ে মৃদু হাসি দিয়ে বলল, আয় সালমান, আমি আর ইরিনা আজকে ইতালিতে ফিরে যাচ্ছি। আহির কিছুটা বিস্মিত হয়ে প্রশ্ন করলো, হঠাৎ এত তাড়া কেন? আর কিছুদিন থাকলে কি পারতি না? সালমান একটু হাসলো, তারপর একটু ঠান্ডা মাথায় বলল, অনেকদিন তো থাকলাম, আর কত, এবার ফেরার পালা। চল নিচে, ইরিনা অপেক্ষা করছে। এত তাড়াতাড়ি চলে যাচ্ছ? আরো কিছুদিন থাকতে পারতে। ঈশানের কথায় ইরিনা হালকা এক হাসি দিয়ে বলল, অনেকদিন তো থাকলাম ঈশান। সত্যি বলতে বাংলাদেশ খুব সুন্দর, বিশেষ করে এখানকার মানুষ আর সংস্কৃতি। অপরিসীম ভালোবাসা নিয়ে এখানকার স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছি, বেশ আনন্দের। ঈশান কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি বললেও তো আর আটকাতে পারবো না, তবে একটা অনুরোধ থাকবে, আবার এসো। আবার আসবো কিনা জানি না, তবে তোমাকে অসংখ্য ধন্যবাদ ঈশান, আমাকে সময় দেওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য। সত্যি বলতে এখানে এসে তোমার মতো একজন বন্ধু পাবো, এটা কখনো কল্পনাও করিনি। ঠিক তখনই দরজার দিক থেকে পরিচিত কণ্ঠ ভেসে এলো। সালমান, আহির আর নোহা বেরিয়ে এলো। ইরিনা এক মুহূর্তের জন্য তাকিয়ে রইল, তারপর উজ্জ্বল চোখে বলল, ওই তো সালমান চলে এসেছে। ইরিনা এক মুহূর্ত এক পলক চুপ থেকে সজোরে আহিরের দিকে এগিয়ে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরলো। ইরিনা হালকা হাসি দিয়ে বলল, আশা করি ভালো থাকবি আহির, শেষবারের মতো বিরক্ত করলাম। আহির গভীর নিঃশ্বাস নিল। বিরক্ত? না রে, তোদের ছাড়া কিভাবে থাকবো ভাবতেই পারছি না। সালমান তখন পাশে দাঁড়িয়েছিল। হ্যাঁ রে ভাই, তুই তো তোর ফ্যামিলি, ভাবি, সবার সঙ্গেই থাকবি, কষ্ট তো আমাদের লাগবে তোকে রেখে যাচ্ছি বলে। তবে একটা কথা বলি, আমি তোর জন্য ভীষণ খুশি, তুই তোর পরিবারের কাছে ফিরতে পেরেছিস। কিন্তু হ্যাঁ, আমাদের একেবারে ভুলে যাস না, ভাবিকে নিয়ে একবার ইতালিতে আসিস। ধরে নে সেটা তোর হানিমুন ট্রিপ হবে। আহির হাসলো, কিন্তু কিছুই বলল না। নোহা একটু দূরে দাঁড়িয়ে সব দৃশ্য অবলোকন করছিল। ইরিনা তখন ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে কিছুটা সংকোচ নিয়েই বলল, নোহা, যদি আমার কোনো ব্যবহার বা কথায় তোমার খারাপ লেগে থাকে, তাহলে মন থেকে ক্ষমা চাইছি। আমি সত্যি তোমার কাছে হেরে গেছি। দেখো, আহিরকে না নিয়েই চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলি, আহিরের হাত কখনো ছেড়ো না। তুমি আহিরকে নিয়ে কি ভাবো আমি জানি না, কিন্তু আহির তোমাকে অনেক ভালোবাসে। তুমি জানো না তুমি কতটা ভাগ্যবতী।
বলেই আহিরকে পেয়েছো। আহির ইতালিতে থাকাকালীন কোনো মেয়ের সঙ্গে তেমন কোনো সম্পর্ক রাখেনি, সবসময় মেয়েদের থেকে দূরে থাকতো। সবসময় বলতো ও বিবাহিত, ওর বউ আছে। আমার তো মনে হয় ও শুরু থেকেই তোমাকে ভালোবাসে, হয়তো বুঝতে দেয়নি। আহিরের মতো কাউকে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, তাই ওকে কখনো কষ্ট দিও না নোহা। নোহা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, দূরে থাকা আহিরের দিকে তাকিয়ে। আহির তখন সালমান আর ঈশানের সঙ্গে হাসি মুখে কথা বলছিল। ইরিনা হঠাৎ মজা করেই বলল, কি ভাবছো, এখনো রেগে আছো তোমার বরকে জড়িয়ে ধরেছে বলে? নোহা এবার হেসে ফেলল, একদমই না, বরং আমি দুঃখিত যদি আমার কোনো কথায় আপনার খারাপ লেগে থাকে। আমি জানি না আহির কেন আপনার মতো মেয়েকে ভালোবাসেনি, এটা ওনার দুর্ভাগ্য। আহির আপনার মতো কাউকে ডিজার্ভ করে যে ওনাকে এতটা ভালোবাসে। মোটেও না। আচ্ছা, এসব বাদ দাও, আমরা ফ্রেন্ড তাই না? ফ্রেন্ড বলেই সে ইরিনাকে শক্ত করে জড়িয়ে ধরলো। এদিক থেকে আহির আর সালমান অবাক হয়ে তাকিয়ে রইল। সালমান চোখ কুঁচকে বলল, এই ইরিনার হঠাৎ হলোটা কি রে? আহিরও একটু অবাক হয়ে দেখলো, তবে মুখে কিছুই বলল না। সালমানের কণ্ঠ ভারী হয়ে গেল। সে নোহার দিকে তাকিয়ে বলল, ভাবি হাসি তাহলে। নোহা একটু মৃদু হাসি দিয়ে বলল, আবার আসবেন, অপেক্ষায় থাকবো। সালমান প্রথমে ঈশানকে শক্ত করে জড়িয়ে ধরলো, তারপর আহিরের দিকে তাকিয়ে এক মুহূর্ত থমকে গেল। কয়েক সেকেন্ড চুপ থেকে হঠাৎ করে আহিরকে জড়িয়ে ধরলো, যেন আর ছাড়তেই চাইছে না। তার কণ্ঠ কাঁপছিল, ভাই তোকে ছাড়া আমি কেমন করে থাকবো? আহির কিছু বলার আগেই সালমানের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। আহিরও আর নিজেকে ধরে রাখতে পারল না, তার চোখেও পানি জমে উঠল। সে এক হাতে সালমানের পিঠ চাপড়ে বলল, মনে করে ভিডিও কল করবি, আর আমি বললেই এসে পড়বি। সালমান হালকা হাসলো, কিন্তু কণ্ঠে সেই আবেগের রেশ এখনো রয়ে গেছে। তুইও আহির, তুইও চলে আসবি আমার কাছে, ঠিক আছে? ঠিক আছে পাগল। সালমান আর ইরিনা গাড়িতে উঠে চলে গেল। ঈশান এগিয়ে দিতে তাদের সাথেই গেল। আহির নোহার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, এবার আমি আসি, দোয়া করবেন যেন চাকরিটা পেয়ে যায়। নোহা হাসতে হাসতে বলল, আপনি অদ্ভুত মানুষ জানেন তো, নিজের অফিস থাকতে চাকরি খুঁজছেন। যাক, যান, ভালো করে ইন্টারভিউ দিন, আমাকেও অফিসে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। নোহা দুপুরের দিকে বাসায় ফিরে তাড়াহুড়ো করে সোজা আফিয়া বেগমের ঘরের দিকে এগিয়ে গেল। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখলো আফিয়া বেগম চেয়ারে বসে আছেন। চোখ তুলে তাকিয়ে মৃদু হেসে বললেন, কিরে দাদুমণি, অফিস থেকে ফিরেই পোশাক না বদলে একদম এখানে চলে এলি যে, কিছু বলবি? নোহা দ্রুত এগিয়ে এসে তার পাশে বসে বলল, তোমার কাছ থেকে একটা বিষয় জানার ছিল। কি জানতে চাস বল? নোহা একটু থেমে নিয়ে সরাসরি প্রশ্ন করলো, আব্বু আর আঙ্কেলের মধ্যে ঝামেলা হয়েছিল কিসের জন্য? যে ঝামেলার জন্য আব্বুকে বাড়ি ছাড়তে হয়েছিল, এই ঝামেলাটা কি খুব গুরুতর ছিল? আফিয়া বেগমের মুখের হাসি ম্লান হয়ে গেল। তার চোখে মুখে এক মুহূর্তের জন্য পুরানো স্মৃতির ছায়া নেমে এলো। হঠাৎ এইসব জানতে চাস কেন? কিছু হয়েছে নাকি? দাদিমণি প্লিজ বলো না। আফিয়া বেগম দীর্ঘশ্বাস ফেললেন, যেন মনে মনে তোলপাড় হচ্ছিল। এক মুহূর্তের জন্য ভাবলেন এতদিনের চেপে রাখা সত্যটা বলা উচিত হবে কিনা, তবে শেষ পর্যন্ত মুখ খুললেন। তখন আমরা গ্রামের বাড়িতে থাকতাম, শহরে আসার অনেক আগের কথা। আমাদের পরিবারের সঙ্গে বেশ ভালো সম্পর্ক ছিল মতিউর রহমানের। তিনি তোমাদের দাদুর খুব কাছের বন্ধু ছিলেন, প্রায় পরিবারের মতোই। একদিন তার ঘরে আরেকটি কন্যা সন্তান এলো, ছোট্ট আরিফা। সে সময় তোমার দাদু সিদ্ধান্ত নিয়েছিলেন ভবিষ্যতে তার বড় ছেলে রাউফের সঙ্গে আরিফার বিয়ে দেবেন। আফিয়া বেগম কিছুটা থেমে স্মৃতির গভীরে হারিয়ে গেলেন, তারপর আবার শুরু করলেন। এরপর কেটে গেল কয়েক বছর, আমরা শহরে চলে এলাম, কিন্তু গ্রামের সঙ্গে যোগাযোগ কখনো বিচ্ছিন্ন হয়নি। মাঝে মধ্যেই যাওয়া আসা হতো, পুরানো সম্পর্কগুলো ঠিক আগের মতোই জোড়া লেগে থাকতো। একদিন হঠাৎ খবর এলো মতিউর রহমান খুব অসুস্থ। আমরা সবাই মিলে ছুটে গেলাম গ্রামে, কিন্তু ততক্ষণে সব শেষ, তিনি আর আমাদের মাঝে নেই। তার বড় দুই মেয়ে আগেই বিয়ে হয়ে গিয়েছিল, তাই বন্ধুর দেওয়া কথা রাখতে তোমার দাদু তখনই আরিফাকে বৌমা করে নিয়ে শহরে এলেন।
প্রথম দিকে সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু ধীরে ধীরে দুই ভাইয়ের মধ্যে টানাপোড়েন শুরু হলো। যদিও ওদের সম্পর্ক কখনো খুব একটা মধুর ছিল না, তবুও সেই সময়ের দ্বন্দ্ব যেন আগের সব মান অভিমানকে ছাড়িয়ে গেল। আফিয়া বেগমের মুখে কিছু বলার আগেই থেমে গেলেন, যেন সেই দুঃসহ স্মৃতির ভারে একটু নিঃস্বস্তি অনুভব করছিলেন। নুহা চুপ করে রইল, কিছুটা মর্মাহত হয়ে। বিরোধ ক্রমেই তীব্র হতে লাগলো। একসময় কথার লড়াই উত্তাল হয়ে উঠল, আর শেষ পর্যন্ত তা হাতাহাতিতে পরিণত হলো। তোর বাবা ফায়েজ ছোট ভাই হয়েও বড় ভাইয়ের গায়ে হাত তুলেছিল, এটি তোদের দাদু কোনোভাবে মেনে নিতে পারলেন না। রাগে অভিমানে তিনি ফায়েজকে শুধু বকাঝকা করলেনই না, সেদিন রাগের মাথায় ছেলেকে আঘাতও করেছিলেন। কষ্ট আর অভিমানের ভার সইতে না পেরে ফায়েজ সেই রাতেই আমাদের ঘর ছেড়ে বেরিয়ে গেল, এক অজানা ভবিষ্যতের দিকে, এক অনিশ্চিত জীবনের পথে। তারপর তোর মায়ের মুখে শুনেছিলাম ফায়েজ নাকি তোর নানুর অফিসে চাকরি করত। পরে তোর নানু নিজে তার একমাত্র মেয়েকে ফায়েজের সাথে বিয়ে দিয়ে তার সমস্ত ব্যবসার দায়িত্ব ফায়েজ আর তোর মাকে দিয়ে দিয়েছিল। কিন্তু দাদুমণি, আব্বু আর আঙ্কেল সম্পর্ক এত খারাপ ছিল কেন? আরিফা বেগম কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন। তার চোখের কোণে একরাশ অশ্রু জমে গেল। একটু পরে ধীরে ধীরে চোখের জল মুছে এক নিঃশ্বাসে বলেন, এটা ছিল আমার জন্য। বলতে পারিস আমি দায়ী। আমার প্রথম বিয়ে হয়েছিল তোদের দাদুর বড় ভাইয়ের সাথে। মাত্র 14 বছর বয়সে আমার বিয়ে হয়েছিল। প্রথম দিকে অনেক সুখী ছিলাম। বছর না ঘুরতেই খবর পেলাম আমি মা হতে চলেছি। রাউফ হলো আমাদের প্রথম সন্তান। কিন্তু সেই সুখের দিন খুব বেশি স্থায়ী হলো না। একদিন দুর্ঘটনায় রাউফের বাবা মারা যান। তখন রাউফের বয়স ছিল মাত্র 4 বছর। এর কয়েক মাস পরেই পরিবারের সবাই মিলে ঠিক করলেন রাউফের বাবার ছোট ভাই মানে তোর দাদুর সাথে আমার বিয়ে দেবেন। আমি সেই সময় একদম রাজি ছিলাম না, কেননা আমি রাউফকে নিয়ে থাকতে চেয়েছিলাম। কিন্তু সবাই বলল এই সমাজে একা থাকা একটা মেয়ের জন্য খুবই কঠিন। পুরুষের ছায়া ছাড়া এক জীবনে বাঁচা সম্ভব নয়। আর তাদের মনে হলো আমার বয়স অল্প, সেদিন না হোক একদিন না একদিন তো বিয়ে করাই উচিত। আমাকে আবার বিয়ে করতেই হবে। তাছাড়া যদি সেটা তোর দাদু হয়, তাহলে আমার ছেলে রাউফ তার নিজের বাড়িতে থাকবে। সবাই তার আপনজন হবে। তার চাচাকে আব্বা বলবে। নিজের ভাইয়ের ছেলেকে তোর দাদু যে চোখে দেখবেন, বাইরের কেউ কি কখনো রাউফকে সেই দৃষ্টিতে দেখতে পারবে? মানুষের নানান কথা শুনে অবশেষে ছেলের মুখের দিকে তাকিয়ে আমি সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। রাউফের ভবিষ্যতের কথা ভেবে তোর দাদুর সাথে বিয়ে করি। এরপর ফয়েজ হলো। রাউফ ফয়েজকে কেন যেন কখনো মেনে নিতে পারলো না। সে ফয়েজকে কখনোই পছন্দ করতো না। ছোটবেলা থেকেই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। রাউফ আর তোর আব্বার মধ্যে সম্পর্কটা সব সময় খারাপ ছিল। দাদুমণি, শান্ত হও। আমি দুঃখিত, তোমাকে পুরানো স্মৃতি মনে করিয়ে কষ্ট দিলাম। আফিয়া বেগম মৃদু হাসলেন। না রে সোনা, এসব আমার মনে হয় সব সময় থাকে রে, নতুন কিছু না। তুই তো সবই শুনলি, এবার বলতো হঠাৎ এইসব কেন জানতে চাইছিস? কিছু কি হয়েছে? নোহা একটু থেমে থেকে বলল, না তেমন কিছু না, আমি শুধু আংশিক কিছু ঘটনা শুনেছি, তাই পুরোটা জানতে চাইলাম। তোমার বড় ছেলে আগাগোড়া এমন একজন মানুষ, তাই না? আচ্ছা, আমি যাই, ফ্রেশ হয়ে নেই। তুমি থাকো, আর কাঁদবে না কিন্তু। আফিয়া বেগম একটু হেসে বলে, ঠিক আছে। আহির বিকালের দিকে ফিরল। নোহা ফিরেছে, তবে সেটা আহির জানতো না। হঠাৎ বাইরে হাওয়ার গতি বাড়ল, যেন ঝড়ের পূর্বাভাস। আকাশও কালো হয়ে উঠল, যেন প্রকৃতি তার অশুভ সংকেত দিচ্ছে। আহির তাড়াহুড়ো করে জানালাটা বন্ধ করতে গিয়ে দেখল বাগানে নোহা বসে আছে। চারপাশের শূন্যতায় যেন হারিয়ে গেছে। কোনো কিছুই তার চোখে পড়ছে না, যেন এক গভীর চিন্তায় ডুবে আছে। আহির লক্ষ্য করলো নোহা আজ আগের মতো নেই। প্রতিদিন তো খরগোশের সাথে খেলে, বিড়ালের সঙ্গে হাসি খুশিতে সময় কাটায়, কিন্তু আজ যেন কোথাও কিছুটা ভিন্ন। নোহার মন খারাপ হলে বাগানে যায়, তবে আজকে যেন কিছুটা শুধু মন খারাপ নয়। আহির দ্রুত নিচে নেমে বাগানে চলে গেল।
আহির ধীরে ধীরে নোহার কাছে এসে বসে বলল, নোহা, কোনো সমস্যা? আপনি এমনভাবে এখানে বসে আছেন কেন? এত কি ভাবছেন আমাকে নিয়ে? নোহা চমকে ওঠে, কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, তেমন কিছু না, আপনি কখন এলেন? আহির হালকা হাসি দিয়ে বলল, বাড়ির ভেতরে চলুন, আকাশের অবস্থা দেখছেন, এখনই বৃষ্টি আসবে, ভিজে যাবেন, আমাকে নিয়ে এত ভাববার কি আছে? আমি মোটেও আপনাকে নিয়ে ভাবছি না। হ্যাঁ হ্যাঁ জানি, আপনি চলুন এখন। আহির আহির পেছনে ঘুরে ঠান্ডা গলায় বলল, আপনার কি উত্তর রেডি? এত ভাববার কি আছে? ছোট একটা বিষয়, আপনি ইশারা দিলেই তো আমি বুঝতে পারি। নোহা কিছুক্ষণ চুপ থেকে বলল, একটা প্রশ্ন ছিল, আপনি আমাকে সত্যি ভালোবাসেন? কতদিন ধরে? ইরিনা বলছিল আপনি ইতালিতে সবসময় বলতেন আমার বউ আছে। আহির কিছুক্ষণ নীরব থেকে তার ঠোঁটে এক মৃদু হাসি ফুটে উঠল। তারপর শান্ত গলায় বলল, দেখুন, আমি বিশ্বাস করতাম যেভাবেই হোক না কেন আমি বিবাহিত, তাই বইয়ের প্রতি লয়াল ছিলাম। বউ যে আপনি এটা জানতাম না, তাই সত্যি কথা তখন হয়তো আপনাকে ভালোবাসতাম না। এখন বাসেন নাকি? তখনই আকাশ তার সমস্ত অশ্রু ধরণীতে ঢেলে দিল। বৃষ্টির ধারা যেন জীবনের সব ক্লান্তি, সব দুঃখ একসাথে আকাশ থেকে মাটিতে মিশিয়ে দিতে চাইছে। আহির দ্রুত বলল, দেখুন, বৃষ্টি চলে এসেছে, তাড়াতাড়ি চলুন। কিন্তু নোহা তখন স্থির, মাটিতে আস্তে করে শুয়ে পড়ল সে, যেন কিছু না কিছু খুঁজে পাওয়ার জন্য মনকে ভিজিয়ে দিতে চায়। জীবনের যত জটিলতা, কষ্ট সব বৃষ্টির পানির সঙ্গে ভাসিয়ে দিতে চায়। এই বর্ষায় যেন নিজেকে ধুয়ে ফেলতে চায়। আহিরও কিছু না বলে সেখানেই থেমে গেল। এক মুহূর্ত আকাশ থেকে ঝরে পড়া বৃষ্টি তাদের দুজনকে সিক্ত করে দিল। আহির ধীরে ধীরে নোহার পাশে শুয়ে পড়ল, যেন মুহূর্তটি গভীরতা নিঃশব্দে বুকে ধারণ করতে চাইছে। নোহার চোখ দুটি তখনও বন্ধ, যেন সে কোনো এক অজানা অপরিচিত জগতে হারিয়ে গেছে। বাতাসের মৃদু শ্বাসে তার শরীরটা যেন অল্প স্বল্প নড়ে উঠেছিল। আর আহির, সে এতটা কাছে এসেছে নোহা তা বুঝতেই পারেনি। আহির ধীরে ধীরে নোহার কানের কাছে এসে ফিসফিস করে বলল, নোহা, আপনার কিছু বলার নেই? কণ্ঠটা কানে পৌঁছাতেই যেন আহির পুরো শরীরে এক শিহরণ ছড়িয়ে পড়ল, এক অদ্ভুত তীব্র অনুভূতি যা তার হৃদয়ের গহীন ভেতরে ডুব দিল, আরো গভীর হয়ে উঠল। আহিরের উপস্থিতি টের পেতেই যেন এক রহস্যময় ছায়া তার প্রতিটি রন্ধ্রে প্রবাহিত হতে শুরু করলো। নোহা ধীরে ধীরে চোখটা খুলল। এক মুহূর্তের জন্য তার চোখে পড়ল আহিরের মুখ ঠিক তার সামনে। বৃষ্টির পানিতে আহির ভেজা চুল আর সেগুলো থেকে ঝরতে থাকা পানি নোহার মুখে পড়তে শুরু করলো, যেন তার নিজেরই অনুভূতি ফুটে উঠেছে নোহার শরীরের প্রতিটি রেশায়। আহিরের চোখ দুটি গভীরভাবে তাকিয়ে আছে, যেন সময় থেমে গেছে। পলকহীন স্থির তার চোখের মধ্যে একটা অস্বাভাবিক তীব্রতা, একটা চাহনি, যে চাহনি নোহাকে যেন এক মুহূর্তে নিঃস্ব করে দিল। সেই চোখে যেন পৃথিবীটাকে অসার মনে হলো। নোহা এক মুহূর্তের জন্য চোখ ফিরিয়ে নিল, কিন্তু হৃদয়ের গভীরে ওই বিপুল ঝড় তোলা চাহনি তার শিরা উপশিরায় ছড়িয়ে পড়ল। আহির মুখে একটা ছোট্ট হাসি খেলে গেল। নোহার মুখের ভেজা চুলগুলো মসৃণ আঙ্গুল দিয়ে সরিয়ে দিল, যেন তার স্পর্শই এই স্নিগ্ধ শীতলতা এনে দিল। আহিরের স্পর্শে যেন নোহার শরীরের আগুনের মতো উত্তাপ ছড়িয়ে পড়ল, এক অনুভূতি যা তার শিরায় শিরায় হৃৎপিণ্ডের গভীরে এক অজানা স্রোত প্রবাহিত করতে শুরু করলো। আহির তার এক হাত নোহার গালের এক পাশে রাখলো, আলতো চাপ দিয়ে তার মুখটা ধীরে ধীরে নিজের দিকে ঘুরিয়ে নিল। নোহা আহিরের দিকে তাকালো। নোহার মুখের প্রতিটি রেখায় বৃষ্টির পানি ফোঁটা থমকে দাঁড়িয়ে আছে, ঠোঁট দুটি যেন তিরতির করে কাঁপছে, আর সারা শরীর যেন অবশ হয়ে আসছে, যেন এক অদৃশ্য শক্তি তাকে এক জায়গায় স্থির করে রেখেছে। আহিরের দৃষ্টি গভীর, এক মুগ্ধ চাহনি, তার চোখে একটি অজানা অনুরাগের দীপ্তি, যেন বৃষ্টির সাথে সেতারের কোনো মৃদু সুর মিলেছে, যা এক অদ্ভুত মাধুরী তৈরি করেছে। ধীরে ধীরে আহির তার মুখটা নোহার দিকে এগিয়ে নিতে লাগলো,
দুজনের মধ্যে দূরত্ব এখন খুবই সামান্য। এখন আর এক চুল এইদিক ওদিক হলেই যেন দুজনের ঠোঁটের মিলন নিশ্চিত। এমন এক মুহূর্ত নুহা নিজের চোখ দুটো বন্ধ করে ফেলল। তার মনে হলো এই পৃথিবী যেন এক দারুণ আবেগে আটকে গেছে, আর তার বুকের ভেতর এক নতুন পৃথিবীর জন্ম হচ্ছে। আহিরের ঠোঁটে মুচকি হাসি ফুটে উঠল, যেন বহুদিনের অশ্রু, আনন্দ আর তার ভেতর থেকে বাইরে বেরিয়ে আসছে। তার ঠোঁট থেকে একটা কথাই বেরিয়ে আসলো, নোহা, আজকে সীমায় থাকতে বলবেন না। কথাটা কানে যেতেই নোহার শরীরে এক নিমিষে শিহরিত হয়ে উঠল। মনে হলো তার চারপাশের সমস্ত কিছু থমকে গেছে, সময় যেন হঠাৎ স্থবির হয়ে গেছে। বুকের ভেতর কোথাও এক অদৃশ্য ঝড় বইতে শুরু করলো। আর ঠিক তখনই আচমকা আহিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে উঠে বসলো। আহির ভারসাম্য হারিয়ে পিছিয়ে গেল। এক হাতে ভিজে ঘাস আঁকড়ে ধরে নিজেকে সামলানোর চেষ্টা করলো। কয়েক মুহূর্ত অপলক দৃষ্টিতে নোহার দিকে তাকিয়ে রইল, যেন তার আচরণের অর্থ খুঁজে বের করার চেষ্টা করতে চাইছে। কিন্তু তারপরই ঠোঁটের কোণে খেললো এক অদ্ভুত হাসি, বিস্ময়ের, মুগ্ধতার আর খানিকটা উপভোগের। ইশারাটা খারাপ ছিল না, আহিরের ঠোঁটে হাসির রেখা। নোহা কোনো উত্তর দিল না, হঠাৎ করে উঠে দাঁড়িয়ে দৌড় দিল সামনের দিকে। পায়ের নিচে ভিজে ঘাসের কোমল পরশ, বাতাসে মিশে থাকা বৃষ্টির স্নিগ্ধ গন্ধ, আর বুকের ভেতর এক অনির্বাচনীয় উত্তেজনা। সব মিলিয়ে যেন এক উন্মুক্ত মুক্তির স্পর্শ পেল সে। আহির প্রথমে কিছুটা অবাক হলো, কিন্তু পরেক্ষণেই হাসিতে ফেটে পড়ল। তারপর চিত হয়ে শুয়ে পড়ল ভেজা ঘাসের ওপর। দুই হাত মাথার পেছনে রেখে তাকিয়ে রইল অসীম আকাশের দিকে। টুপটাপ করে বৃষ্টির ফোঁটাগুলো তার মুখ ছুঁয়ে নামছিল, শীতল পরশ বয়ে নিয়ে যাচ্ছিল ভেতরের সমস্ত জড়তা। আজ আর কোনো বাঁধন নয়, আজ সে বৃষ্টির কাছে নিজেকে সমর্পণ করবে, ভিজবে, খুব ভীষণভাবে ভিজবে। বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, যেন রাতের নিস্তব্ধতাকে ভেঙে মৃদু সুর তুলেছে। অনেকক্ষণ ভিজে থাকার ক্লান্তি আহিরের শরীর জুড়ে ছড়িয়ে পড়েছে, মাঝে মাঝে কাঁপুনি দিচ্ছে তার শরীর। রাতকেই হালকা ব্যথা শুরু হয়েছে, যেন শরীরের জানান দিচ্ছে জ্বর আসছে। তবুও ঠোঁটের কোণে এক চিলতে হাসি লেগেই আছে। বিকেলের সেই মুহূর্তের কথা মনে পড়লেই মনে হয় ক্লান্তি যেন কোথাও উধাও হয়ে যাচ্ছে। নুহার অভিব্যক্তি, তার আচমকা উঠে দৌড় দেওয়া, ভিজে ঘাসে তার পদচিহ্ন পেলে চলে যাওয়া, সব মিলিয়ে যেন এক অনির্বাচনীয় রোমাঞ্চের অনুভূতি। অন্যদিকে নোহা বিকেলের পর থেকে আর একবারও আহিরের সামনে যায়নি। সে জানে সুযোগ পেলেই আহির তাকে খোঁচাবে, একরকম দুষ্টুমি করবে, অথচ আহিরকে নিয়ে তার কোনো সমস্যা নেই, নেই কোনো বিরক্তি। তবু কেন যেন মনের মধ্যে এক অজানা অস্থিরতা কাজ করছে। বিকালের সেই মুহূর্তের কথা মনে পড়লেই কোথাও একটা দোটানার অনুভূতির জন্ম নিচ্ছে বারবার। কিছুক্ষণ নিশির সাথে সময় কাটিয়ে শেষ পর্যন্ত নোহা আফিয়া বেগমের ঘরে বসে রইল। বোধহয় নিজের সঙ্গে একা একা থাকতে চেয়েছিল, কিন্তু সেই সুযোগ মিলল না। কি রে দাদুমণি, এখানে বসে আছিস কেন? রাত তো অনেক হলো, ঘরে যাবি না? নোহা চমকে উঠে দাদির দিকে তাকালো। আর কিছুক্ষণ থাকি দাদি। আফিয়া বেগম এক ঝটকায় তাকিয়ে বলেন, আহিরের সাথে ঝগড়া করেছিস? না, তেমন কিছু না। কিছু না, তাহলে ঘরে যা, না হলে এখানে ঘুমিয়ে পড়বি, আর পরে আমার দাদুভাইকে কোলে করে নিতে আসবে। দাদির কথায় নোহা ভুরু কুঁচকে গেল। লজ্জা লাগলেও পরক্ষণে মনে হলো, সে কেন লজ্জা পাবে? ও কি বলেছে যে তাকে কোলে করে নিয়ে যেতে হবে? তর্ক করে কোনো লাভ নেই, দাদির সাথে এইসব কথা না জড়ানোই ভালো। অগত্যা উঠে দাঁড়ালো নোহা। এখানে থাকাটা সুবিধার মনে হচ্ছে না। কে জানে দাদি আর কি কি বলে বসবে। তার থেকে ঘরে যাওয়াই ভালো। গোমড়া মুখে ঘরে যাবে, তারপর চুপচাপ শুয়ে পড়বে। এই কাজে সে বেশ ভালোই পারে। তবে ঘরে ঢুকতেই মনে হলো বুকের ভেতরের চাপা অস্বস্তিটা একটু কমে এসেছে। এতক্ষণ যা ভেবেছিল তার কিছুই হলো না। আহির কোনো দুষ্টুমি করলো না, কোনো প্রশ্নও করলো না। সে চুপচাপ সোফায় ঘুমিয়ে আছে। নোহা এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, তারপর কিছু না বলে ধীর পায়ে খাটে গিয়ে শুয়ে পড়ল। কিন্তু
যতই চোখ বুজে থাকার চেষ্টা করুক না কেন, তার দৃষ্টি বারবার আহিরের দিকেই চলে যাচ্ছে। সে ধীরে ধীরে চোখ বন্ধ করলো। তার মনের কোণে কোথাও একটা অজানা অনুভূতি বারবার জানান দিচ্ছে, আচ্ছা, সে কেন আর 5টা মেয়ের মতো স্বামীকে নিয়ে স্বপ্ন দেখতে পারবে না? তার জীবন তো এতটাও জটিল নয়। আর সেখানে স্বামী লোকটা আহির। আহিরের বাড়ির লোকের সাথে যেমনই সম্পর্ক থাকুক, আহির যে সম্পূর্ণ আলাদা তা তো অস্বীকার করার কোনো উপায় নেই। কেমন এক অদ্ভুত শক্তিতে আহির যেন তাকে বাধ্য করছে অনুভব করতে, একটা শীতল অথচ মধুর অনুভূতি যা ধীরে ধীরে তার হৃদয়ে জায়গা করে নিচ্ছে। সে কি সত্যি আহিরের প্রতি দুর্বল হয়ে পড়েছে, নাকি এই অনুভূতির নাম অন্য কিছু? বাইরে বৃষ্টির ধীরে ধীরে কমে এসেছে, অথচ নোহার মনের ভেতর এক অদৃশ্য ঝড় এখনো থামেনি। রাউফ মির চেয়ারে হেলান দিয়ে বসেছিলেন। সারাদিনের ক্লান্তি যেন তার চোখে মুখে ভেসে উঠেছে। তবুও সামনে রাখা ফাইলগুলো উল্টে পাল্টে দেখছিলেন মনোযোগ দিয়ে। অফিসের গম্ভীর নীরবতা ঘিরে ছিল পুরো ঘরটাকে। কেবল দেওয়াল ঘড়ির টিকটিক শব্দটুকু শোনা যাচ্ছিল। ঠিক তখনই দরজার সামনে এক পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। আসতে পারি? রাউফ মির মুখ তুলে তাকালেন। নোহা দাঁড়িয়ে আছে, তার মুখে কোনো অতিরঞ্জিত অভিব্যক্তি নেই, বরং এক ধরনের নির্লিপ্ত দৃঢ়তা খেলা করছে চোখে মুখে। একটা হাসি এনে বললেন, আরে নোহা, এসো এসো, তুমি অফিসে এসেছো? নিশিরা কি চলে গেছে? নোহা নিঃসংকোচে এগিয়ে এলো। চোখের স্বাভাবিক গাম্ভীর্য, তার গলায় কোনো আবেগের ঝলক নেই, বরং শব্দগুলো যেন একেবারে পরিকল্পিতভাবে ছুড়ে দেওয়া। না, ওরা এখনো বাড়িতেই আছে। আমি আপনার সঙ্গে জরুরি একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি। রাউফ মির ভুরু কুঁচকালেন। সামান্য কৌতূহল ফুটে উঠল তার দৃষ্টিতে। নোহা হাতের ফাইল খুলে কয়েকটি কাগজ বের করলো এবং নির্দ্বিধায় তার সামনে এগিয়ে দিল। এগুলো কিছু লেনদেনের ব্যাপার, যেগুলো আমার কাছে সন্দেহজনক মনে হয়েছে। এখানে বেশ কিছু খরচের উল্লেখ আছে, কিন্তু সেগুলোর বাস্তব কোনো ভিত্তি নেই। রাউফ মির ফাইল হাতে নিলেন, কিন্তু পড়ার আগ্রহ দেখালেন না। তার চোখ গভীর হয়ে এলো, কণ্ঠস্বর ভারী হয়ে গেল। তুমি কি বলতে চাচ্ছ নোহা? তুমি কি আমাকে দোষারোপ করছো? আমি শুধু সত্য বলছি আঙ্কেল। গত 6 বছরে আমাদের কোম্পানি থেকে বিপুল অঙ্কের টাকা উধাও হয়ে গেছে, অথচ তার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা পাওয়া যায়নি। বরং কিছু অস্পষ্ট অবাস্তব কারণ দেখিয়ে সত্যকে আড়াল করার চেষ্টা করা হয়েছে, যা আমি মেনে নিতে পারছি না। রাউফ মির দীর্ঘশ্বাস ফেললেন। চোখে মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল, কণ্ঠে চাপা ধমকের সুর। দেখো নোহা, তুমি এখনো এসব বিষয়ে পুরোপুরি অভিজ্ঞ নও, তাই হয়তো তোমার এমন মনে হচ্ছে। তাছাড়া এই কোম্পানি কি আমি একা চালিয়েছি? শেহনাজও তো আমার পাশে ছিল। তুমি কি মনে করো আমরা দুজন মিলে তোমার বাবাকে ঠকাবো? ভুলে যেও না, ফয়েজ আমার ভাই ছিল। নোহার ঠোঁটের কোণে একটুখানি বিদ্রূপের হাসি ফুটে উঠল। হ্যাঁ, ঠকাতে পারেন, কারণ আপনি তো কখনো আমার আব্বুকে নিজের ভাই ভাবেননি, তাই না? আব্বুর সাথে আপনার সম্পর্ক বরাবরই খারাপ ছিল। রাউফ মিরের মুখে স্পষ্ট অস্বস্তি খেলে গেল। এক মুহূর্তের জন্য যেন কথা হারিয়ে ফেললেন তিনি। নোহা ধীরে ধীরে এক ধাপ এগিয়ে এলো, তার কণ্ঠ আরো দৃঢ়, আরো তীক্ষ্ণ। ফুপি আমাকে বললেন আপনি আব্বুকে বরাবরই অপছন্দ করেছেন। আরো অনেক কিছু বলেছেন, যা শুনলে হয়তো আপনার পক্ষে হজম করা কঠিন হবে। রাউফ মির এবার রাগ সামলে নিলেন, কিন্তু তার চোখের গভীরে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট হয়ে উঠল। শেহনাজ কি বলেছে? ফুপি যা বলেছেন তা আপনি নিজেও জানেন। আমি শুধু আপনাকে জানিয়ে গেলাম, আগামী 3 দিনের মধ্যে কোম্পানির সব লেনদেনের হিসাব পরিষ্কার চাই। সমস্ত অর্থের হিসাব বুঝিয়ে দিন, অন্যথায় আমি ভুলে যাব আপনি আমার কে হন। রাউফ মির আর কিছুই বললেন না। তার মুখে দ্বিধার ছায়া, চোখের গভীরে সন্দেহ আর সংশয়ের ঝড়। যেন বুঝে উঠতে পারছিলেন না এই মেয়ে কত দূর যেতে পারে। নোহা দীপ্ত পদক্ষেপে এগিয়ে যাচ্ছিল শেহনাজ মিরের অফিস রুমের দিকে, কিন্তু হঠাৎই পা থমকে গেল। সামনের দরজার কাছে দাঁড়িয়েই থাকা আহিরকে দেখল সে। এক মুহূর্তের জন্য দেরি না করে আহির দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল। নোহার কপালে ভাঁজ পড়ল। আহির এখানে? এখানে কি করছেন? আমার সাথে তো দেখা করতে আসেন না, তো রাউফ মিরের কাছে এসেছেন।
তাহলে শেহনাজ মীরের সঙ্গে কি দরকার? মনের মধ্যে সন্দেহ দানা বাঁধতে লাগলো। নোহা নিঃশব্দে দরজার কাছে এগিয়ে গেল। হৃদস্পন্দন মুহূর্তের জন্য দ্বিগুণ হয়ে গেছে। দরজাটা পুরোপুরি বন্ধ হয়নি, তাই ভেতর থেকে ভেসে আসা কথাগুলো স্পষ্ট কানে এলো। শেহনাজ মীর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। বিস্ময়ের ছাপ তার কপালের ভাঁজে আরো স্পষ্ট হয়ে ফুটে উঠল। আরে আহির, তুই এখানে? আহির কোনো ভূমিকা না করেই সোজা সাপটা বলল, গলায় চাপা ক্ষোভ আর স্পষ্ট শোনা যাচ্ছিল। আপনার সঙ্গে জরুরি কথা আছে ভূপি। আমি জানতে চাই আপনি এসব কেন করছেন? শেহনাজ মীর ভুরু কুঁচকে তাকালেন, কণ্ঠে অনভিজ্ঞতার ছায়া টেনে বললেন, তুই ঠিক কি বলতে চাচ্ছিস আহির? আমি কিছুই বুঝতে পারছি না। আহির এবার এক ধাপ এগিয়ে এলো, চোখে দৃঢ়তা, স্বরে প্রচন্ড রকমের ক্ষোভ। কাল সকালে আপনি নোহাকে যা যা বলেছিলেন, ভুলবশত আমি সব শুনেছি। আমি জানতে চাই কেন আপনি চাইছেন নোহা আর আব্বুর মধ্যে দূরত্ব বাড়ুক? কেন তাকে উস্কে দিচ্ছেন? কেন তাকে আব্বুর বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছেন? শেহনাজ মীরের মুখমণ্ডল এবার কঠিন হয়ে উঠল। ঠান্ডা অথচ দৃঢ় কণ্ঠে বলেন, আহির, মুখ সামলে কথা বল। আমি নোহাকে উস্কেছি? আমি শুধু সত্যটা বলেছি। আমি কেন তাকে তোর বাবার বিরুদ্ধে দাঁড় করাতে চাইবো? আচ্ছা, আপনি যদি সত্যিই শুধু সত্যটা বলে থাকেন, তাহলে আমি একটা সত্যি বলি। সেদিন রাতে আমাকে মারার জন্য যে গুন্ডাদেরকে পাঠিয়েছিলেন, সেটাও তো সত্যি, তাই না? শেহনাজ মীর এবার চোখ সরু করে তাকালেন। দৃষ্টিতে কঠিন শীতলতা খেলে গেল। আহির, এসব কি আবোল তাবোল বলতেছিস? আমি তোকে মারতে চাইবো? তুই কিভাবে ভাবলি আমি এতটা নিচে নামতে পারি? ঘর জুড়ে মুহূর্তের জন্য পিনপতন নীরবতা নেমে এলো। আহির এবার আর হাসল না, বরং এক ধাপ এগিয়ে এলো। তার চোখে ছিল অভিমান আর অবিশ্বাসের তীব্র মিশ্রণ, যেন সে সত্যের মুখোমুখি দাঁড়িয়ে থাকা মানুষটির অন্তর পর্যন্ত দেখতে পাচ্ছিল। আহির শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, অস্বীকার করে লাভ নেই ফুপি, আমার কাছে প্রমাণ আছে। হ্যাঁ, সেদিন যখন ওরা আমাকে আক্রমণ করেছিল, তখন মূল গুন্ডাটার ফোন আমি নিয়ে এসেছিলাম। ওখানে আপনার নাম্বার থেকে এক রাতে 25টা মিসড কল ছিল। ভাবতে পারিনি আপনি আপনি এতটা নিচে নামতে পারেন। শেহনাজ মীর এবার মুখটা শক্ত করে ফেললেন, ঠোঁট চেপে ধরলেন, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালেন না। আহিরের কণ্ঠ ভারী হয়ে উঠল। এক অসম্ভব যন্ত্রণায় আচ্ছন্ন হয়ে গেল তার কণ্ঠস্বর। আপনার মতো একজন, যাকে আমি নিজের আব্বু আম্মুর থেকে ওপরে জায়গা দিয়েছি, আমি আপনাকে বিশ্বাস করে সেদিন আপনার কথাই ঘর ছেড়েছি। ভেবেছি আপনি আমার ভালো চান। আব্বু আমাকে না বুঝলেও আপনি আমাকে বোঝেন। সেই আপনি আমাকে এতটা ঘৃণা করতে শুরু করলেন যে শেষমেশ আমাকে মারার পরিকল্পনা করলেন। কেন ফুপি? আমি আপনার কি ক্ষতি করেছি? দরজার ওই পাশে দাঁড়িয়ে থাকা নোহার শরীর হিম হয়ে এলো। শেহনাজ ফুপি? তার মানে আহিরকে বিদেশে পাঠানোর জন্য সাহায্য করেছিল শেহনাজ মীর? আর উনি কিনা আহিরকে প্রাণে মারতেও চেয়েছিলেন? এক অজানা ভয়, এক অদ্ভুত শূন্যতা এসে ঘিরে ধরল নোহাকে। মাথার ভেতর যেন শব্দের গুঞ্জন চলছে, কিন্তু কিছুই ঠিকমতো বোঝা যাচ্ছে না। ভেতরে শেহনাজ মীর আর আহিরের কথোপকথন এখনো চলছে, কিন্তু তার চারপাশের বাস্তবতা যেন ধোঁয়াশার মতো ঘোলাটে হয়ে আসছে। ঠিক তখনই পেছন থেকে এক গলা ভেসে এলো, ম্যাডাম, আপনি এখানে এইভাবে? নোহা চমকে তাকালো। অফিসের এক স্টাফ তার সামনে দাঁড়িয়ে বিস্ময় ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। নিজেকে দ্রুত সামলে নিয়ে সে সামান্য হাসলো, যেন কিছুই হয়নি। এদিক দিয়েই যাচ্ছিলাম, হালকা স্বরে বলেই দ্রুত পা বাড়ালো। অফিস করিডোর ধরে হাঁটতে হাঁটতে নোহার মনে হচ্ছিল তার চারপাশের সবকিছুই যেন ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যাচ্ছে। শেহনাজ মীর, যাকে সে এতদিন কঠোর কিন্তু ন্যায়পরায়ণ ভেবেছিল, তার মনে এতটা বিষ ছিল। এই ভাই বোন আসলে কে কি করতে চাইছে নোহা কিছুই বুঝল না। অন্যদিকে শেহনাজ মীরের সামনে দাঁড়িয়ে আহিরের মুখ থমথমে। শেহনাজ মীর ধীরে ধীরে একটা চেয়ার টেনে বসলেন। তার মুখে কঠিন অভিব্যক্তি, চোখে দাউ দাউ করে জ্বলছে পুরানো ক্ষোভের আগুন। তুই যখন সব জেনেই গেছিস, তাহলে আর লুকোচুরি করব না আহির। হ্যাঁ, আমি তোকে ঘৃণা করি, শুধু তোকে না, তোর বাবাকেও। তোর মনে হচ্ছে আমি বিনা কারণে ঘৃণা করি? তাহলে শোন,
জীবনে আমি একবার ভালোবেসেছিলাম জানিস, কিন্তু তোর বাবার জন্যই আমাকে সেই মানুষটাকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করতে হলো। তারপর সেই সংসারও টিকলো না। যখন ঈশানের বয়স মাত্র 4, তখন আমি একা হয়ে গেলাম। শেহনাজ মীরের কণ্ঠে চাপা এক দীর্ঘশ্বাস, দৃষ্টিতে কষ্টের ছায়া। আর তারপর বাবার যা সম্পত্তি ছিল সব তোর বাবা নিজের দখলে নিয়ে নিল। একটা দিনের জন্যেও বলল না, নাও, এ তোমার অধিকার। আমি সারা জীবন তোদের বাড়িতে আশ্রিত হয়ে থেকেই গেলাম। আমার নিজের কোনো জায়গা ছিল না, আমার সন্তানের জন্যেও কিছু রইল না। আহির হতবাক হয়ে তাকিয়ে রইল। শেহনাজ মীরের এই অপ্রকাশিত ক্ষোভ, এই শিকড় গেঁথে থাকা অভিমানে যে আগে কখনো বুঝতে পারেনি। শেহনাজ মীর এবার আরো কঠিন হয়ে উঠলেন। তার চোখ দুটো দাউ দাউ করে জ্বলতে লাগলো। আজ যখন তুই দেশে ফিরেছিস, ভাইজান তোকে কোম্পানিতে বসাতে উঠে পড়ে লেগেছেন, কিন্তু ঈশানের কথা তো একবারও বললেন না। কেন? তোর বাবার ছেলে বলেই সব তোর? আর আমার ছেলে, ওর কোনো অধিকার নেই? আমি শুধু আমার ছেলেকে প্রাপ্য অধিকারটা দিতে চেয়েছি। আহির ধীরে ধীরে মাথা নেড়ে বলল, আপনি বরাবরই আমাকে সরিয়ে দিতে চেয়েছিলেন, তাই না? আমি ফিরে আসার পরও আপনি একবারের জন্যও খুশি হলেন না, বরং আরো রাগান্বিত হলেন। কেন পুপি? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে আমার উপর কেন এত রাগ? শেহনাজ মীর এবার ক্লান্ত দৃষ্টিতে তাকালেন, তার কণ্ঠে বিষাদ আর চাপা ক্ষোভের মিশ্রণ। আমি তোর কোনো ক্ষতি চাইনি আহির, আমি তোকে সরিয়ে দিতে চাইনি, বরং একটা সুন্দর ভবিষ্যতের জন্যই পাঠিয়েছিলাম বিদেশে। কিন্তু তুই কেন ফিরে এলি? কেন ফিরে এসে সব কিছু ওলট পালট করছিস? কয়েক বছর আগে যখন ফায়েজ ভাই এই বাড়ি থেকে চলে গিয়েছিল, তখন আব্বা রাগে ক্ষোভে তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করেছিলেন। কিন্তু তোর বেলায় তা হলো না, কারণ তুই রাউফ ভাইয়ের ছেলে, তাই সব মাপ। অথচ ফায়েজ ভাই কি দোষ করেছিল? সে তো তোর বাবার জন্যই ঘর ছাড়তে বাধ্য হয়েছিল। কিন্তু তোর বাবা তখন কিছুই করেনি, উল্টো আব্বাকে উস্কে দিয়েছিল যেন ফায়েজ ভাইকে পুরোপুরি এই পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। শেহনাজ মীরের ঠোঁটে তীক্ষ্ণ এক তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল, কণ্ঠে যেন বিষে জর্জরিত, তার প্রতিটি শব্দে প্রতিশোধের দহন। আমি কি করব বলো তো? এত বছর ধরে আমি যে অপেক্ষা করেছি, যে পরিকল্পনায় এঁটেছি, তা এত সহজে তোকে নষ্ট করতে দিব? যতক্ষণ তুই থাকবি ততক্ষণ ঈশান কোম্পানির চেয়ার ছুঁতে পারবে না। আর এখন তো আরেক ঝামেলা এসে হাজির হয়েছে, তোর বউ। ওকে সাবধান করে দিস, বেশি ওড়াউড়ি না করাই ভালো। আমি আবারও বলছি, তোর আব্বু কিন্তু একদমই সাধু মানুষ নয়। আহির হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। তার শৈশবের যতটুকু স্মৃতি মনে পড়ে, তাতে বাবাকে সে কখনো অন্যায় করতে দেখেনি, বরং তিনি ছিলেন শান্ত স্থির একজন মানুষ, তার বন্ধু। অথচ আজ তার সামনে বাবার একটি ভিন্ন রূপ তুলে ধরেছেন শেহনাজ মীর। শক্ত গলায় বলল আহির, আপনার কথা শুনে মনে হচ্ছে আমার বাবা খুব বড় কোনো অন্যায় করেছেন, কিন্তু আপনি কি নিশ্চিত যে তিনি সবকিছু ইচ্ছা করে করেছিলেন, নাকি আব্বু কোনো না কোনোভাবে এই ঘটনার শিকার হয়েছিলেন? শেহনাজ মীরের চোখ দুটো তীক্ষ্ণ হয়ে উঠল। তুই কি বলতে চাইছিস? যে তোর বাবা নির্দোষ, সব দোষ তাহলে আমার? তুই যা, সবাইকে বল, যা ইচ্ছা তাই কর, যা ইচ্ছে তাই বল, আমি পরোয়া করি না। আমি এমন কিছু করব, কিন্তু আপনি ভবিষ্যৎ আর কখনো অন্যায় করার সাহস দেখবেন না। তখন কিন্তু আমি ভুলে যাব আপনি কে। আর হ্যাঁ, নুহার কাছে আমার আব্বুর নামে আর একটিও বাজে কথা বলার চেষ্টা করবেন না। ওনার মন বিষিয়ে দেওয়ার যে চেষ্টা করছেন, তার ফল ভালো হবে না। কথা শেষ করেই আহির দরজা খুলে বাহিরে বেরিয়ে গেল। শেহনাজ মীর এক মুহূর্তের জন্য স্থির রইলেন, তারপর তাচ্ছিলের হাসি হাসলেন। ধীর গভীর তীব্র সেই হাসির মধ্যে জমে থাকা ছিল বছরের পর বছর ধরে পুষে রাখা ক্ষোভ। নিজের মনে ফিসফিস করে বলেন, সত্যি, সত্যিটা জানলে তোর নিজের বাবার মুখের দিকে তাকাতে পারবি তো আহির? সন্ধ্যার ছায়া ধীরে ধীরে গাঢ় হয়ে আসছে। অফিসের কাছের জানালার পড়ন্ত সূর্যের শেষ আলো পড়ে এক ধরনের সোনালি আভা ছড়িয়ে দিচ্ছে ঘরে। টেবিলের ওপর রয়েছে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাগজপত্রের গায়ে, সেই আলো লেগে যেন এক মোহময় পরিবেশের সৃষ্টি করেছে।
নোহা ডেস্কে বসে গভীর মনোযোগে কাজ করছিল। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। নোহা খেয়াল না করেই স্ক্রিনের দিকে না তাকিয়ে কলটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম। কথার সাথে সাথেই যেন তার শির দ্বারা সোজা হয়ে গেল। এই কণ্ঠস্বর, তার বুকের ভেতর কোথাও যেন অদ্ভুত এক ঝড় বয়ে গেল। আহির। ওপাশ থেকে এক চেনা হাসির শব্দ ভেসে এলো, নরম কিন্তু আত্মবিশ্বাসী। আমাকে চিনতে পারেননি? আপনার একমাত্র স্বামী। নুহা ক্ষণিকের জন্য নিশ্চুপ হয়ে গেল, তারপর ধীরে বলে উঠল, আপনি হঠাৎ ফোন দিলেন কেন? আহিরের কণ্ঠে এক ধরনের সংযত গম্ভীর্য ছিল, যেন কথার ওজন অনেক গভীর। আপনি এখনো ফেরেননি, তাই চিন্তা হচ্ছিল। তবে এটা তো আসল কথা নয়, আসল কথাটা বলতেই ফোন করেছি। কিন্তু তার বাক্য শেষ হয়ে যাওয়ার আগেই এক তীক্ষ্ণ বিপ শব্দের সাথে ফোনটা কেটে গেল। নোহা মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেল, তারপর তাড়াহুড়ো করে কল ব্যাক করলো। ফোনটা কানে লাগিয়ে অপেক্ষা, কিন্তু দুঃখিত, যে নাম্বারটিতে আপনি ডায়াল করেছেন তা বর্তমানে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। রাতের অন্ধকার ক্রমশ বাড়ছে। অফিসের করিডোরে নিস্তব্ধতা নেমে এসেছে। শুধু জানালার ফাঁক গলে হালকা বাতাসের শব্দ আর দূর থেকে ভেসে আসা গাড়ির হর্নের ক্ষীণ প্রতিধ্বনি রাতের পরিবেশকে আরো রহস্যময় করে তুলেছে। নোহা ধীরে ধীরে ডেস্কের কাগজপত্র গুছিয়ে ব্যাগ কাঁধে ঝুলিয়ে নিল। নিজের কাজ শেষ, এবার বাড়ি ফেরার পালা। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। স্ক্রিনের আলো অন্ধকারের মধ্যে হালকা নীলচে আভা ছড়িয়ে দিল। নোহা থমকে দাঁড়ালো। আহিরের নাম ভেসে উঠল স্ক্রিনে, কিন্তু সাধারণ কল নয়, ভিডিও কল। এক মুহূর্তের জন্য তার বুকের ভেতর কোথাও যেন এক ধক করে উঠল। কিছুক্ষণ আগেই যে মানুষটা কথার মাঝখানে ফোন কেটে দিল, সে এখন হঠাৎ করে ভিডিও কল করেছেন কেন? ধরবে নাকি উপেক্ষা করবে? কৌতূহল আর আবেগের এক অদ্ভুত মিশ্র অনুভূতি নিয়ে সে কল রিসিভ করলো। পরের মুহূর্তেই তার চোখ বিস্ফোরিত হয়ে গেল, হৃদস্পন্দন থমকে গেল, শ্বাস আটকে গেল গলায়। স্ক্রিনে আহিরের মুখ ভেসে উঠল, কিন্তু স্বাভাবিক অবস্থায় নয়। একটা পুরনো কাঠের চেয়ারের সাথে তার হাত পা বাঁধা। একটা পুরানো কাঠের চেয়ারের সাথে তার হাত পা শক্ত করে বাঁধা, মুখের এক পাশে শুকিয়ে যাওয়া রক্তের দাগ, ভ্রু ফাটা, কপালে গভীর কাটা চিহ্ন থেকে লাল রক্তের সরু রেখা গড়িয়ে পড়ছে গাল বেয়ে। চোখ বন্ধ, নিস্তেজ দেহ যেন সংজ্ঞাহীন। পেছনে দাঁড়িয়ে আছে 4-5 জন লোক। আহির। নোহার ঠোঁট কাঁপতে লাগলো, গলার স্বর ফেটে সংখ্যায়। ঠিক তখনই ভিডিওর অপার পাশ থেকে পরিচিত গলা শোনা গেল, শীতল বিদ্রূপের ভরে বলা, কি ম্যাডাম, চমকে গেলেন? নোহার পুরো শরীর হিম হয়ে গেল। আপনারা আপনারা কারা? আপনাকে ওনাকে কেন বেঁধে রেখেছেন? আমার কাছেই বা কি চান? ওপাশের লোকটা হাসলো। আপনার বর নিয়ে একটু চিন্তায় পড়ে গেছেন, তাই তো? লোকটা এবার পকেট থেকে একটা চাকু বের করলো। ধারালো ধাতব ফলাটা ভিডিওর আলোয় এক মুহূর্তের জন্য ঝলসে উঠল। তারপর ধীরে ধীরে আহিরের গলায় ধরে বলল, ভয় পাবেন না, আমরা ওনাকে মেরে ফেলতে চাই না, যদি আপনি আমাদের শর্ত মেনে নেন, অন্যথায়। নোহার শ্বাস বন্ধ হয়ে আসছিল, শরীর যেন পাথর হয়ে গেছে। না, ওনাকে কিছু করবেন না, বলুন কি চান আপনারা? লোকটা এবার স্বাভাবিক কণ্ঠেই বলল, যেন কিছুই হয়নি, যেন সে কোনো গুরুত্বহীন কথাবার্তা চালিয়ে যাচ্ছে। খুব বেশি কিছু না ম্যাডাম, বরকে বাঁচাতে চাইলে এক্ষুনি 2 লাখ টাকা নিয়ে আমার দেওয়া ঠিকানায় চলে আসবেন। আর হ্যাঁ, একা আসবেন, কোনো চালাকি করলে কিন্তু ফল ভালো হবে না। 2 লাখ টাকা? মাত্র 2 লাখ টাকার জন্য আপনার একজন মানুষকে? লোকটা এবার হেসে ফোনটা কেটে দিল। তারপরই ফোনের স্ক্রিনে ভেসে উঠল একটা নতুন নোটিফিকেশন। একটা ঠিকানা পাঠানো হয়েছে। নোহা স্থির চোখে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তার হাত ঠান্ডা হয়ে এসেছে, রক্ত যেন ধমনীতে জমে যাচ্ছে। আহির কি সত্যি বিপদে, নাকি এটা আরো বড় কোনো ফাঁদ? কিন্তু সে একা এই মুহূর্তে দেরি করা যাবে না, সিদ্ধান্ত নিতে হবে এখনই। মাত্র 2 লাখ টাকার জন্য তোরা একটা মানুষকে খুন করবি? তোরা কিসের গুন্ডা রে ভাই? সামনের লোকটা মাথা চুলকে মৃদু হাসলো, ঠোঁটে যেন উপহাসের রেখা। দেখুন স্যার,
আমরা তো খুবই নগণ্য গণ্ডা, ভয় দেখানো ছাড়া বড় কিছু করার জন্য সাধ্য নেই। আমাদের কাছে 2 লাখ টাকায় বিশাল অঙ্ক, আর আপনি তো আমাদের গুন্ডা থেকে একেবারে অভিনেতা বানিয়ে দিলেন। এর চেয়ে ভালো অভিনয় আশা করবেন না। তাছাড়া রাগ করছেন কেন? আপনার বউ যথেষ্ট ভয় পেয়েছে, দেখবেন এক্ষুনি ছুটে চলে আসবে। আহির ঠান্ডা চোখে লোকটার দিকে তাকিয়ে রইল, মুহূর্তের জন্য নীরব, তারপর ঠোঁটের কোণে বিদ্রূপের হাসি খেলে গেল। ছুটে আসবে তাই তো? তুই চিনিস আমার বউকে? আমি চিনি, ও যথেষ্ট বুদ্ধিমান। দেখা গেল সবটা বুঝে ফেললো। আজ যদি নোহা না আসে তাহলে তোদের সত্যি সত্যি কিডন্যাপ কেসে ফাঁসিয়ে জেলে ঢুকিয়ে দেব। লোকটা এবার কপাল কুঁচকে বলল, স্যার, সামান্য একটা মেয়েকে হাই দিয়েছিলাম। প্রথমে আমাদের 4 জনকে ইচ্ছে মতো পেটালেন, তারপর গুন্ডা থেকে কিডন্যাপার বানালেন, আর এখন বলছেন জেলে পাঠাবেন? এটা তো কথা ছিল না। আহির গভীর শ্বাস নিল, চোখে মুখে দৃঢ়তা, কণ্ঠস্বরে হুঁশিয়ারি। তোরা শুধুই হাই দিয়েছিলি তাই তো? আর একবার দেখানোর চেষ্টা করতো। তোদের ভাগ্য ভালো যে আমি আগেই জেলে দেইনি। সে পকেট থেকে কিছু একটা টাকা বের করে লোকটার হাতে গুজে দিল। এই নে, তোর তোরা এখন যা, কিন্তু মনে রাখিস আর যেন এসব করতে না দেখি। মেয়েদের সম্মান করবি, পারলে নিজেদের দায়িত্বে কলেজে পৌঁছে দিবি, কিন্তু ইফটিজিং নয়। 4 জন লোক একে অপরের দিকে তাকালো, তারপর কোনো কথা না বলে টাকা নিয়ে দ্রুত চলে গেল। নির্জন এক প্রান্তরে দাঁড়িয়ে আছে একটা 3 তলা বাড়ি, চারপাশে উঁচু পাঁচিল। দূরের গাছপালা সারি সারি মৃদু দুলছে বাতাসের স্রোতে, আর রাতের নিস্তব্ধতা পরিবেশটাকে আরো রহস্যময় করে তুলেছে। নোহা ধীর পায়ে এসে দাঁড়ায় বাড়িটির সামনে। রাতের আবছা আলোয় জায়গাটি যেন ঘুমন্ত, বাতাসে হালকা শীতলতার ছোঁয়া, আর ঝিঝি পোকার একটানা ডাক যেন রাতের নৈশব্দকে আরো গভীর করে তুলেছে। বুকের কোথাও এক অজানা শিহরণ বয়ে যায় নোহার, কিন্তু পিছিয়ে আসার বদলে সে ধীরে ধীরে এগিয়ে যায়। সদর দরজা খুলে ভেতরে এসে এক মুহূর্ত থমকে দাঁড়ায় নোহা। চারপাশে ঘন অন্ধকার, শুধু হালকা বাতাস চুলের পাশে ফিসফিস করে যেন কিছু বলতে চাইছে। বুকের গভীরে অজানা এক উদ্বেগ চেপে ধরে, কিছুটা কাপা কণ্ঠে ডাকে, আহির, কিন্তু নিরুত্তর। রাতকে তা আরো একাকী করে তোলে। ঠিক তখনই বাতাসে ভেসে আসে এক মৃদু গিটারের সুর, যেন কোনো অদৃশ্য সুরেলা হাত সময়ের পর্দা সরিয়ে এক নতুন গল্পের দরজা খুলে দিচ্ছে। আর পর মুহূর্তেই চারপাশ আলোয় ঝলমল করে উঠল। নোহা বিস্ময়ে স্থির হয়ে যায়। মুহূর্তের মধ্যে সে পুরানো উঠোনে পরিণত হয়েছে এক স্বপ্নময় জগতে। খোলা আকাশের নিচে অসংখ্য ছোট ছোট ফেরি লাইটস জ্বলছে, যেন আকাশের তারারা মাটিতে নেমে এসে তার চারপাশে ছড়িয়ে পড়েছে। বাতাসে ভেসে বেড়াচ্ছে গোলাপ, বেলি আর চন্দ্রমল্লিকার মিশ্র সুবাস, রাতের মাধুর্যকে আরো গাঢ় করে তুলেছে। উঠোনের এক পাশে রাখা কাঠের টেবিলের ওপর কিছু ফুলের পাপড়ি, মোমবাতি আর ছোট ছোট আলো ভরা কাচের জারে সারি সারি সাজানো। পুরো পরিবেশ যেন কোনো এক অলৌকিক জাদুর ছোঁয়া লেগে আছে। আর ঠিক মাঝখানে লাল আর সাদা গোলাপের পাপড়ি দিয়ে আঁকা এক বিশাল হৃদয়ের চিহ্ন। নোহা ধীরে ধীরে এগিয়ে আসে, চোখ গিটারের সুরে উৎসের দিকে স্থির হয়ে যায়। নোহার সামনে দাঁড়িয়ে আছে আহির, গলায় ঝুলছে গিটার, চোখের কোণে এক চঞ্চল মুচকি হাসি। তার চোখের গভীরে লুকিয়ে থাকা অনুভূতির ভাষার সীমা অতিক্রম করে, যেন সুরের প্রতিটি কম্পনেই সে নোহার জন্য এক অনিমেষ ভালোবাসার গল্প লিখে দিচ্ছে। সে গিটারের তারে আলতো করে আঙ্গুল বুলিয়ে মধুর সুর ছড়িয়ে দেয় বাতাসে। সেই সুর যেন রাতের নৈশব্দকে ভেঙে নোহার হৃদয়ের গভীরে ঢুকে পড়ে। দৃষ্টির সম্মোহনী আকর্ষণে আহির তাকে আটকে ফেলে, তারপর গভীর ভালোবাসায় ডুবে গিয়ে ওঠে। হতে পারে রূপকথার এক দেশের রাতের আকাশের এক ফালি চাঁদ, তোমার আমার চিরকাল, তুমি আমি হাতে রেখে হাত ছুঁয়ে দিয়ে আঙ্গুলে আঙ্গুল দেখতে পারো কিছু আদুরের সকাল। আহিরের কণ্ঠস্বর চারপাশের বাস্তবতাকে বিলীন করে দিয়েছে, যেন যেন পৃথিবীর সমস্ত শব্দ স্তব্ধ করে গেছে শুধু এই সুর শুনতে। মুহূর্তের জন্য নোহার মনে হয় সে আর বাস্তবে মাটিতে দাঁড়িয়ে নেই, কোনো স্বপ্ন রাজ্যে প্রবেশ করেছে।
যেখানে কেবল তারা দুজন আর চারপাশে ছড়িয়ে থাকা আলো আঁধারি রহস্যের খেলা। গিটারের প্রতিটি তারে সুরের কম্পন ছুঁয়ে যায় নুহার হৃদয়ের সুপ্ত অনুভূতিগুলোকে। যেন প্রতিটি শব্দ, প্রতিটি ছন্দ তার অস্তিত্বের গহীনে কোনো এক অজানা আলোড়ন তোলে। আবেশে আবদ্ধ হয়ে সে তাকিয়ে থাকে আহিরের দিকে, যার প্রতিটি দৃষ্টিতে যেন ভালোবাসার এক অমোঘ ব্যাকরণ লেখা। প্রতিদিন কি জানি কি হয়ে যায়, শুধু তোমার কল্পনায় ডুবে থাকা আমায় ভালো লাগায়, ভালো লাগার স্বপ্ন বোনায়। আহির গিটারটা রেখে ধীরে ধীরে এগিয়ে আসে, তার চোখে প্রশান্ত ভালোবাসার ছাপ, দৃষ্টিতে গভীর আকুলতা। চারপাশের আলো আঁধারির খেলা, বাতাসে ভেসে বেড়ানো গোলাপের মৃদু সৌরভ, সবকিছু যেন এক অদৃশ্য মায়ার জালে নোহাকে ঘিরে ফেলেছে। ঠিক তখনই আহির ধীরে হাঁটু গেড়ে বসে, তার হাতে লাল গোলাপের তোড়া, যা সে আলতো করে এগিয়ে দেয় নোহার দিকে। তার চোখের গভীরতা বলে দেয় হৃদয়ের প্রতিটি অনুভূতির ভার। কণ্ঠস্বর কোমল হয়ে আসে, যেন ভালোবাসার প্রতিটি শব্দ স্পন্দিত হয়ে ওঠে বাতাসে। আপনাকে প্রথমবার যখন দেখেছিলাম, তখনই হৃদয়ের কোথাও যেন এক অদৃশ্য স্পন্দন বাজছিল। হয়তো তখন বুঝিনি, কিন্তু আজ স্পষ্ট অনুভব করি। সেই মুহূর্ত থেকেই আমার হৃদয় আপনার জন্য ব্যাকুল। সময়ের সঙ্গে সঙ্গে আপনাকে চিনতে শিখেছি, অনুভব করতে শিখেছি। আপনার হাসির মাঝে এক পৃথিবী আলো খুঁজে পেয়েছি, আর অভিমানের মাঝে পেয়েছি ভালোবাসার গভীরতা। তারপর একদিন বুঝতে পারলাম, আপনার কথা না ভেবে এক মুহূর্তও আমার কাটে না। তখনই অনুভব করলাম আমি আপনাকে। এক মুহূর্তের জন্য আহিরের কণ্ঠস্বর থমকে যায়, হয়তো আবেগের ভারে, হয়তো ভালোবাসার তীব্রতায়। তারপর আরো গভীর ভালোবাসায় সিক্ত হয়ে সে বলে ওঠে, আমার অনুভূতি সেই নদীর মতো, যে বৃষ্টির অপেক্ষা করে না, তবুও গভীর থেকে গভীরতর হয়। আমার ভালোবাসা সেই চাঁদের মতো, যে রাতের শেষে হারিয়ে যায় না, বরং অপেক্ষায় থাকে নতুন ভোরের আলোয় ফিরে আসার জন্য। আমি চাই আমার প্রতিটি সকাল আপনার সঙ্গে শুরু হোক, প্রতিটি সন্ধ্যা কাটুক আপনার পাশে। জীবনের প্রতিটি হাসি, প্রতিটি কান্না, প্রতিটি মুহূর্ত আমি আপনার হাত ধরে পার করতে চাই। আমি চাই আমার ভালোবাসার সমস্তটুকু দিয়ে আপনাকে আগলে রাখতে, আপনাকে আপন করে পেতে চিরদিনের জন্য। আপনার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমার হৃদয়ের পাতায় চিরদিনের জন্য লেখা থাকুক। যদি ভালোবাসার কোনো কবিতা হয়, তবে আপনি তার সবচেয়ে মোহনীয় ছন্দ। যদি জীবন হয় কোনো গল্প, তবে আপনি তার সবচেয়ে মধুর অধ্যায়। হ্যাঁ নোহা, আমি আপনাকে ভালোবাসি। রাতের নীরবতা, জলজলে তারার আলো, আর বাতাসে ভেসে বেড়ানো গোলাপের মৃদু সৌরভ, সবকিছু যেন এক সুরেলা প্রতিধ্বনি হয়ে আবদ্ধ করছে এক এই মুহূর্তটিকে। সারা রাতের তারারা একসঙ্গে নেমে আসে এই দৃশ্যের সাক্ষী হতে। বাতাস থম ধরে, নিঃশব্দ পৃথিবী, শুধু দুটি হৃদয়ের স্পন্দন শোনা যায়। নোহা, আমি কি আপনার বাকি জীবনটা আপনার সঙ্গে কাটাতে পারি? আপনি কি আমাকে বিয়ে করবেন? নোহার চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করে ওঠে। আহিরের চোখে অপেক্ষার আলো, কিন্তু সেই সঙ্গে লুকিয়ে থাকা এক তীব্র আবেগের চাপ। হালকা হাসি ফেটে ওঠে ঠোঁটে। নোহা, কিছু বলুন। এত আয়োজনের পর, এত প্রস্তুতির পর, সারাদিন ধরে প্রতিটি মুহূর্ত তৈরি করতে করতে আমার কিন্তু একটুও কষ্ট হয়েছে। সকাল থেকে এত কিছু পরিকল্পনা করেছি, কিছু তো বলুন আপনি। কিন্তু নোহা চুপ করে থাকে, যেন তার হৃদয়ের গহীনে ভালোবাসার এক নিঃশব্দ ঝড় বয়ে যাচ্ছে। চারপাশে ফেরি লাইটসের আলো জ্বলজ্বল করে, বাতাসের কম্পন যেন তাদের নিঃশ্বাসের ভার বহন করে। প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে চিরস্থায়ী, অমর রাতের আকাশের তারার মতো। নোহা পেছনে ফিরে দাঁড়ায়। আহির সামান্য চমকে ওঠে, উঠে দাঁড়িয়ে এক পা এগিয়ে যায় নোহার দিকে। আর ঠিক তখনই নোহা হঠাৎ ঘুরে দাঁড়িয়ে সমস্ত কষ্ট আর আবেগ একসঙ্গে নিয়ে আহিরকে শক্ত করে জড়িয়ে ধরে। আহির এক মুহূর্তের জন্য থমকে গিয়ে এক পা পিছিয়ে যায়, যেন বিশ্বাসই করতে পারছে না। নোহা মুখ গুজে আছে তার বুকে, আর ফুপিয়ে কান্নার শব্দে ভিজে যাচ্ছে মুহূর্তটি। আহির নোহাকে ধীরে ধীরে আরো শক্ত করে আঁকড়ে ধরে। নোহা, আপনি কি ভয় পেয়েছিলেন? আহিরের গলা কাঁপে। নোহা কোনো উত্তর না দিয়েই
হঠাৎ ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দেয়। আপনি এটা কিভাবে করতে পারলেন আহির? আপনি কি পাগল? এটা কোনো ধরনের পাগলামি? আপনি যা খুশি তাই করবেন, কিন্তু একবারও ভেবেছেন অপর পক্ষের কি অনুভূতি হতে পারে? আপনি জানেন আপনাকে ওই অবস্থায় দেখে আমার মাথায় কত শত চিন্তা ঘুরপাক খাচ্ছিল, কেমন লাগছিল আমার। এইসব কি আপনার কাছে মজা মনে হয়? আমাকে কি পাথর মনে হয় আপনার? আহির কিছুটা হতভম্ব হয়ে তাকিয়ে থাকলো, তারপর ধীরে ধীরে নিজের কান ধরে বলল, আমি বুঝতে পারিনি, সরি। ঠিক আছে। আহির ভুরু কুঁচকে হাসলো। এত তাড়াতাড়ি মাফ করে দিলেন? আমি তো ভাবলাম অন্তত 100 বার উঠবস করাবেন। চাইলে করতে পারেন, দরকার নেই। সে তো বুঝতেই পারছি, কিন্তু আমার উত্তর আমি এখনো পাইনি। নোহা কিছুটা বিভ্রান্ত হয়ে তাকায়। চোখের কোণে জমে থাকা অশ্রু অদ্ভুত এক আভা ছড়িয়ে দেয় তার চেহারায়। আপনি কি শুনতে চান বিয়ে করা বউকে আবার বিয়ের প্রস্তাব দিচ্ছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আহির মৃদু হাসে। আপনি শুধু হ্যাঁ বলুন, বাকিটা আমি বুঝে নেব। আপনি কি এখনো ভাবতে চান? দেখুন, প্লিজ এটা ভেবে হ্যাঁ বলবেন না যে আমি এত আয়োজন করেছি, যদি আপনার উত্তর না হয়। আহিরের বাক্যটি সম্পূর্ণ হওয়ার আগে নোহা আলতো করে তার গালে ঠোঁট ছোঁয়ালো। আহির স্থির হয়ে যায়, যেন কোনো স্বপ্নের মধ্যে আছে সে। অনুভূতিগুলো একসঙ্গে এসে সমস্ত অস্তিত্ব গ্রাস করে নেয়। তার চোখে বিস্ময়। নোহা, এটা এটা কি ছিল? ভূমিকম্প বোধহয় এত তাড়াতাড়ি শেষ হয় না। 1 মিনিট, এটা কি শোধবোধ ছিল নাকি? তার মানে আপনি কি ইনডাইরেক্টলি না বলছেন? আহির আহির মৃদু হাসে, চোখে এক ধরনের গভীর মায়ার ছায়া। তারপর ধীরে ধীরে এক হাতে নোহাকে আরো একটু কাছে টেনে নেয়, এমন ভাবে যেন তাকে আর কখনো হারাতে চায় না। নোহার সারা শরীরে এক নিমিষে কেঁপে ওঠে, বুকের ভেতর অজানা এক শিহরণ জাগে। সেই নিঃশব্দের চোখ বন্ধ করে আহিরের বুকে মাথা রাখে, যেন এই আশ্রয়ের বাইরে পৃথিবী বলে কিছুই নেই। আহিরের উষ্ণ স্পর্শে তার হৃদয়ের ধুকপুকানিতে নোহা নিজেকে হারিয়ে ফেলে, পুরোপুরি মিশে যায় তার অস্তিত্বের গভীরে। নোহা, হুম, আর একবার রিপিট করবেন? আমি ঠিক বিশ্বাস করতে পারছি না। নোহা আর আহির বাড়ির দরজার সামনে এসে থামতেই চোখ পড়ল ঈশান সেখানে দাঁড়িয়ে আছে। তার মুখে এক চিলতে হাসি, যেন অপেক্ষার অবসান হয়েছে। নোহা এক মুহূর্ত অবাক হলো, তবে কোনো কথা না বলে সোজা সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। ঈশান হালকা মুচকি হেসে আহিরের দিকে তাকিয়ে বলল, আহির ভাই, কাজ হয়ে গেছে? পাস নাকি ফেল? আহির ঠোঁটের কোণে এক টুকরো হাসি এনে বলল, পাগল হয়েছিস? ফেল করা কি আমার স্বভাব? আমি গোল্ডেন A+। তোর ভাই কিন্তু ভালো ছাত্র, এটা কি তুই জানিস না? ঈশান হাসি চাপিয়ে বলল, শোনো, ভালো লাগলো ভাই। তোমার জন্য শুভ কামনা রইল। আহির মাথা ঝাঁকিয়ে হালকা হেসে বলল, ধন্যবাদ দরজা খুলে দেওয়ার জন্য। এবার তুইও যা, ঘুমিয়ে পড়। ঈশান আর কিছু না বলে হাসি মুখে বিদায় নিল। আর রাতের নীরবতা আবার নেমে এলো ঘরের আঙিনায়। আহির ঘরে ঢুকেই দেখলো নোহা নেই। তার দৃষ্টি ঘুরে গেল বাথরুমের দিকে। ভেতর থেকে ভেসে আসে পানির টিপ টিপ শব্দ। আহির নিঃশব্দে এসে সোফায় বসলো, ক্লান্ত দেহ এলিয়ে দিল সোফায়। কিছুক্ষণ পর বাথরুমের দরজা খুলে গেল। নোহা ধীর পায়ে বেরিয়ে এলো। ভেজা চুল থেকে এক ফোঁটা পানি টুপটুপ করে মেঝেতে পড়ছে। আয়নার সামনে দাঁড়িয়ে তোয়ালে দিয়ে চুল মুছতে লাগলো। তার গায়ের কালো কুর্তি, এলোমেলো ভাবে শরীর জড়িয়ে থাকা কালো ওড়না, ভেজা চুলের আচানক স্রোত, সব মিলিয়ে এক অনির্বাচনীয় দৃশ্য। আহির চুপচাপ উঠে দাঁড়ালো, দৃষ্টি আটকে গেল নোহার ওপর। তার চোখে এক ধরনের মুগ্ধতা, এক অজানা আবেশ। নোহা নিজের মতো ব্যস্ত ছিল, কিন্তু হঠাৎ পেছনে কারোর উপস্থিতি অনুভব করলো। শিরদাঁড়া বেয়ে এক শীতল শিহরণ নেমে এলো, থমকে দাঁড়ালো। আয়নায় চোখ পড়তেই দেখতে পেল আহির। তার গভীর দৃষ্টি যেন তাকে গ্রাস করে নিচ্ছে। নোহা দ্রুত চোখ নামিয়ে নিল হাতের তোয়ালির নাড়াচাড়ার থেকে। তার পুরো সত্তা লজ্জায় গুটিয়ে গেল, যেন আবছা আলোয় লাল হয়ে উঠছে মুখ। আহির নিঃশব্দে এগিয়ে এলো, তার দৃষ্টিতে এক গভীর মায়া। ধীরে ধীরে তার হাত বাড়িয়ে নোহার ভেজা চুল এক পাশ থেকে সরিয়ে অন্য পাশে রাখলো।
তার মৃদু স্পর্শে নোহার শরীর কেঁপে উঠল। শ্বাসের গতি যেন অজান্তেই কিছুটা বেড়ে গেল। মুহূর্তটা যেন এক অতল আবেশে ডুবে গেল, যেখানে কেবল নিঃশ্বাসের শব্দই প্রতিধ্বনিত হচ্ছে। আহির আলতো করে ঠোঁট ছোঁয়ালো নোহার কাঁধে। নোহা শিহরিত হয়ে চোখ বন্ধ করে ফেলল। হৃদয়ের প্রতিটি স্পন্দন তখন যেন আরো দৃঢ়, আরো বেগবান হতে লাগলো। অচেতনই তার এক হাত উঠে গিয়ে আঁকড়ে ধরল আহিরের চুল। কিন্তু হঠাৎ যেন বাস্তবতার সংস্পর্শে নোহার সম্বিত ফিরে পেল। দ্রুত আহিরকে ঠেলে একটু দূরে সরিয়ে নিল নিজেকে। গলায় এক অস্পষ্ট কাঁপুনি। আহির গভীর দৃষ্টিতে তাকালো। তার চোখে কোনো অভিযোগ নেই, বরং মৃদু হাসি ফুটে উঠল ঠোঁটে। সমস্যা নেই, আপনি যতটা সময় চান নিতে পারেন। অনেক রাত হয়েছে, আপনি শুয়ে পড়ুন। বলেই সে সোফায় দিকে এগিয়ে যেতে লাগলো। ঠিক তখনই পেছন থেকে এক নরম স্পর্শ আহিরের হাত আঁকড়ে ধরল। আহির একটু অবাক হয়ে ঘুরে তাকালো। নোহার চোখ নামানো, লজ্জায় আচ্ছন্ন মুখ। অনেক কথাই যেন না বলা থেকে গেল। আপনি বিছানায় থাকতে পারেন। সকালের নরম রোদ্দুর জানালার পর্দা ভেদ করে ঘরে ঢুকেছে। হালকা বাতাস পর্দার কোণায় দোল খাচ্ছে। আহির ধীরে ধীরে চোখ মেলে দেখল নোহা আয়নার সামনে দাঁড়িয়ে অফিসের জন্য তৈরি হচ্ছে। আহির ঘুম জড়ানো কণ্ঠে বলল, আপনি অফিসে যাচ্ছেন? নোহা আয়নার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, হুম। আপনি এখনো ঘুমাচ্ছেন? আজ চাকরি খুঁজতে বের হবেন না? আহির আলসে ভঙ্গিতে মাথা গুজে হাসল। আজ আর না, তবে একটা বিশেষ অনুরোধ আছে। আজকে একটু তাড়াতাড়ি ফিরবেন, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। নোহা সন্দেহ ভরা চোখে তাকালো। এইভাবে তাকিয়ে আছেন কেন? আবার কোনো ভয়ঙ্কর প্ল্যান ঘুরছে না তো আপনার মাথায়? আহির আরো গভীর দৃষ্টিতে নোহার দিকে তাকালো। চোখে এক রাশ প্রশান্তি আর মুগ্ধতা। মৃদু হেসে বলল, আরে না, আপনি জানেন, আপনার দিকে তাকালেই মনে হয় এই মুহূর্তটাই আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। আর আমি চাই এটা কখনো শেষ না হোক। ঘুম থেকে উঠে আপনাকে দেখছি, উফ, আফসোস হচ্ছে এতগুলো সকাল কিভাবে মিস করলাম। নোহা কোনো জবাব দিল না, শুধু এক ঝলক তাকিয়ে সোজা বেরিয়ে গেল দরজা পেরিয়ে। আহির চুপচাপ তাকিয়ে রইল দরজার দিকে। মৃদু হাসলো। আপনাকে যা বলেছিলাম তার কিছুই করার দরকার নেই। আমি এই বিষয়ে আর কোনো ঝামেলা চাই না, সবকিছু ঠিক আছে। আইনজীবী একটু বিস্মিত হয়েই তাকালেন। ভুরু কুঁচকে বলেন, কিন্তু ম্যাডাম, আরেকবার ভেবে দেখবেন না? এটা অনেক টাকার ব্যাপার। নোহা শান্ত স্বরেই জবাব দিল, দেখুন, এটা আমার পরিবারের বিষয়। যদি আমার আব্বু বেঁচে থাকতেন তাহলে তিনি কখনোই এই পথে হাঁটতেন না। তার ভাই যদি বিপদে পড়তো তিনি নিশ্চয়ই সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। আমিও চাই না এই বিষয়টা নিয়ে আর এগোতে। যা হয়ে গেছে সেটা নিয়ে আর ভাবতে। এখন শুধু সামনে এগিয়ে যেতে চাই। আপনি আসতে পারেন। আপনাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। আইনজীবী নোহার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তার চোখে যেন এক ধরনের দ্বিধা। এই সিদ্ধান্ত কি একেবারেই চূড়ান্ত? কিন্তু নোহার দৃঢ় দৃষ্টিতে কোনো অস্পষ্টতা ছিল না। অবশেষে সামান্য মাথা ঝুঁকিয়ে বললেন, ঠিক আছে ম্যাডাম, তবে ভবিষ্যতে যদি কখনো প্রয়োজন হয় নিশ্চিন্তে ডাকবেন। নোহা কেবল মাথা ঝাঁকালো। আইনজীবীর দরজা দিয়ে বেরিয়ে যেতেই সে গভীর শ্বাস ফেলল। বুকের ভেতর জমে থাকা অদৃশ্য ভারটা যেন এক মুহূর্তে হালকা হয়ে গেল। নোহার জীবনে যা কিছু ঘটেছে তার দায়ভার সে আর অন্য কাউকে দেবে না। অভিযোগের বোঝা বইতে বইতে ক্লান্ত হয়ে গেছে সে। আজকের পর থেকে আর কোনো অভিযোগ নয়, কোনো দোষারোপ নয়। বিশেষ করে রাউফ মিরকে নিয়ে আর কোনো ঝামেলায় জড়াবেন না। যদি সত্যি সে কোম্পানির টাকা আত্মসাৎ করে থাকে তাতেও নোহার কিছুই যায় আসে না। এই বিষয় নিয়ে মাথা ঘামিয়ে নিজের শান্তি নষ্ট করার কোনো মানেই হয় না। তার জীবনের সবচেয়ে বড় চাওয়া এখন আহির। আহিরের সঙ্গে সে একটা ছোট্ট সুখী পরিবার গড়ে তুলবে। একটি এমন ঘর যেখানে কেবল ভালোবাসা থাকবে, শান্তি থাকবে। পারফেক্ট জীবন বলে কিছু হয় না, তবে অসম্পূর্ণ জীবনের মাঝেও সুখ খুঁজে নেওয়া যায়। নোহা চাই তাদের জীবনটা হোক সহজ কিন্তু সুন্দর। এবার সত্যি সে নিজের জন্য একটি পরিবার চায়, একটি ভালোবাসায় ভরা হাসি খুশি হ্যাপি ফ্যামিলি। নোহা তখনও ভাবনার জগতে হারিয়েছিল।
কিন্তু হঠাৎই পরিচিত এক কণ্ঠ তার চিন্তার স্রোতকে থামিয়ে দিল। নোহা। গভীর কিন্তু কঠিন এক স্বর। সে চমকে তাকালো। রাউফ মির। কোনো ভনিতা না করেই তিনি কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকে এলেন। নোহা হতবাক হয়ে উঠে দাঁড়ালো। আঙ্কেল, আপনি এখানে? রাউফ মিরের চোখে প্রচন্ড রাগের আগুন, ঠোঁটে উপহাসের এক চিলতে রেখা, কণ্ঠস্বর কঠোর অথচ ঠান্ডা। তোমার সাহস কেমন করে হয়? উকিল ডেকেছিলে? আমার নামে অভিযোগ দায়ের করতে চেয়েছিলে? আমাকে জেলে পাঠানোর পরিকল্পনা করছিলে? এতদূর যাওয়ার দুঃসাহস কিভাবে হলো তোমার? তিনি কিছুক্ষণ নোহার চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন, যেন বুঝতে চাইছেন তার প্রতিক্রিয়া। তারপর ধীর অথচ তীক্ষ্ণ স্বরে বললেন, তবে তোমাকে দোষ দেব না নোহা, আসলে দোষ আমারই। তোমাকে সুযোগ দিয়েছিলাম, সেটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। নোহা হতবাক হয়ে গেল, কণ্ঠ কেঁপে উঠল। আঙ্কেল, আপনি? কিন্তু রাউফ মির হাত তুলে তাকে থামিয়ে দিলেন। চুপ, একদম চুপ। অনেক সহ্য করেছি, আর না। তোমাকে আগেও সাবধান করেছিলাম, কিন্তু তুমি বোঝোনি। তুমি আমার কাছে একটা চুনোপুটি মাত্র। তাই ভুলেও ছটফট করার চেষ্টা করো না, না হলে তোমার বাবা মায়ের মতো তোমাকেও সরিয়ে দিতে আমার এক মুহূর্তও লাগবে না। বজ্রঘাতের মতো শব্দগুলো নেমে এলো নোহার মাথায়। দুই চোখ হঠাৎ টলমল করে উঠল। এটা কি সত্যি? তার মা বাবার মৃত্যু স্বাভাবিক ছিল না? নোহা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি? আপনি আমার বাবা মাকে সরিয়ে দিয়েছেন মানে? তাহলে তাদের মৃত্যু আসলেই স্বাভাবিক ছিল না? মানে আপনি? নোহা এই মানুষটাকে সে এতদিন অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখেছিল। যখনই আরিফা বেগমের সঙ্গে তার ঝামেলা হতো, রাউফ মির পাশে দাঁড়াতো। অথচ সেই মানুষটাই আজ স্বীকার করছে তিনিই তার বাবা মায়ের হত্যাকারী। রাউফ মির উপহাস করে হেসে উঠলেন। হ্যাঁ, ঠিকই ধরেছ। আমি খুন করেছিলাম তোমার বাবা মাকে, আর প্রয়োজনে তোমাকেও সরিয়ে দিতে এক মুহূর্তও ভাববো না। তাই এই খেলা বন্ধ করো আর বাড়ি ফিরে যাও। আজ থেকে তোমার অফিসে আসা বন্ধ। তুমি আমার পরিবারের বউ, তুমি বাড়িতেই থাকবে। নুহার ভেতরে যেন আগুন জ্বলে উঠল। রাগ তরতর করে বাড়তে লাগলো। দৃঢ় কণ্ঠে বলল, আপনার সাহস হয় কিভাবে? আপনি কেমন করে এমন করতে পারেন? উনি তো আপনার ভাই ছিলেন, এতটা নিচে নামলেন কিভাবে? আমি আপনাকে পুলিশের হাতে তুলে দেব। রাউফ মির চোখে এক অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকিয়ে রইলেন, যেন প্রতিটি প্রতিক্রিয়া গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। ঠান্ডা অথচ তীক্ষ্ণ স্বরে বলেন, ভুলেও এই ভুল করো না নোহা। তুমি এখনো আমাকে চিনতে পারোনি। আমার হিংস্রতা সম্পর্কে সন্দেহ করছো? তোমার ধারণা নেই আমি কতটা ভয়ঙ্কর হতে পারি। নোহা কঠিন দৃষ্টিতে তাকিয়ে রইল, ভয় তাকে ছুঁতেও পারল না। দৃঢ় কণ্ঠে বলল, কি করবেন আপনি? আমাকে মেরে ফেলবেন? তাই করুন, আমি ভয় পাই না। রাউফ মির হেসে উঠলেন, এক ধরনের ঠান্ডা ভয়ঙ্কর হাসি। জানি তুমি সাহসী, নিজের জীবনে হারানোর ভয় তোমার নেই, কিন্তু তোমার কাছের মানুষ, তাদের নিশ্চয়ই হারাতে চাও না। নোহার মুখ পলকে ফ্যাকাশে হয়ে গেল, আর তার ভেতর তীব্র এক আতঙ্কের ঢেউ আছড়ে পড়ল। আপনার দিন শেষ হয়ে এসেছে, তাই একটু ভয় করুন। খবরদার, যদি আমার বোনের কোনো ক্ষতি করার চেষ্টা করেন তবে। রাউফ মির উদাসীন ভঙ্গিতে মাথা ঝাঁকালেন। তবে কি? তুমি তো বলে আমার দিন শেষ হয়ে এসেছে। ধরো তোমার বোনের নতুন সংসার, তার স্বামী সহ একটা গাড়ির দুর্ঘটনায় চলে গেল তোমার মা বাবার মতো ওপরে। এটাকে খুন বলবে নাকি দুর্ঘটনা? এই ঘটনার জন্য কোনো পুলিশ আমাকে গ্রেপ্তার করবে শুনি? নুহা বিস্ময়ে তাকিয়ে রইল রাউফ মিরের দিকে। এতদিনের চেনা মানুষটি কিভাবে নিজের ভেতর এমন ভয়ঙ্কর এক রূপ লুকিয়ে রেখেছিল? রাউফ মির ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলেন, ঠান্ডা গলায় বলেন, আচ্ছা, হারানোর মতো কি শুধু তোমার বোনই আছে? আমার তো মনে হয় এখন আরো কেউ আছে। নুহা এবার হতবাক। কি হলো, বুঝতে পারছো না? তোমার স্বামীর কথাই বলছি। একটু মানবিকতা নিজের মধ্যে বাঁচিয়ে রাখুন আঙ্কেল। উনি আপনার ছেলে। নিজের ছেলের ক্ষতি করতে চাইছেন? আপনি কি বলছেন একবার ভেবে দেখুন তো। রাউফ মির ঠান্ডা গলায় বললেন, আমি জানি আমি কি বলছি। হ্যাঁ, সে আমার ছেলে, কিন্তু সে আমার মতো হয়নি। তাকে তুমি আমার ছেলে মনে করো? ওর মতো একটা নির্বোধ অযোগ্য ছেলেকে আমি 6 বছর আগেই হারিয়েছি বলে ধরে নিয়েছিলাম। সে বেঁচে থেকেও মরে আছে আমার কাছে। নিজের স্বার্থের জন্য যদি নিজের ভাইকে সরাতে পারি,
তবে ছেলের জন্য কতটা শোক করব ভাবছো? নোহার মুখ বিকৃত হয়ে গেল ঘৃণায়। ছি, আপনার মতো মানুষও এই পৃথিবীতে আছে? নিজের রক্ত, নিজের সন্তান, তাকেও ক্ষমতার লোভে শেষ করে দিতে চাইছেন? আপনাকে দেখে ঘৃণা হচ্ছে রাউফ মির, আপনাকে ধিক্কার জানাই। রাউফ মির মৃদু হাসল, যেন নোহার ঘৃণা তাকে স্পর্শ করতে পারছে না। তার চোখে এক ধরনের অদ্ভুত ঝলক, ঠোঁটের কোণে উপহাসের এক চিলতে রেখা। তুমি এখনো কিছুই দেখোনি নোহা, আমাকে দেখাতে বাধ্য করো না। মনে রেখো, আমি তোমার শুভাকাঙ্ক্ষী নই। সেই দিন তোমার বাবা মায়ের সঙ্গে তোমার দুই বোনকেও চলে যেতে পারতে জানো, কিন্তু কেন রেখেছিলাম সেটাই এখন আফসোস হচ্ছে। যদি জানতাম দুধ কলা দিয়ে পোষা সাপ একদিন আমাকেই ছবল দেবে, তাহলে আগেই বিষ দাঁত ভেঙে দিতাম। তবে সমস্যা নেই, এখনো সব শেষ হয়ে যায়নি। তার কণ্ঠের শীতলতা যেন বরফকেও হার মানায়। তবে শোনো, আমি তোমার জন্য একটা সুযোগ রেখে গেলাম। আহিরের সঙ্গে সুখে সংসার করো, সন্তান লালন পালন করো। মেয়ে মানুষের জন্য এটাই উপযুক্ত কাজ। আর যদি আমার পথে বাধা হও, তবে যা যা বলেছি তার প্রতিটি হুমকি বাস্তবে পরিণত করব। রাউফ মিরের চোখে এক অদ্ভুত ঝলক, তার ঠোঁটের কোণে এক নিষ্ঠুর হাসির রেখা, যেন এই মুহূর্তে প্রতিটি ভয়, প্রতিটি উত্তেজনা সে উপভোগ করছে। চলো বৌমা, বাড়ি যাওয়া যাক, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। নোহা সরু চোখে তাকালো, তার শরীরে তখনও রাগের কাঁপুনি। আপনার ছেলে যদি আপনার কুকীর্তি সব জানতে পারে, তাহলে কি হবে ভেবে দেখেছেন? যখন সে বুঝবে তার বাবা একজন নরপিশাচ, তখন কি আপনার প্রতি ভালোবাসাটা আর থাকবে? রাউফ মির হালকা হাসলো, যেন এই প্রশ্নের উত্তর তার জানা। বাহ, আমার ছেলেকে বেশ ভালোই চিনেছো তুমি, কিন্তু ভুলে যেও না, সে যতই তোমাকে ভালোবাসুক, সে তো তার বাবা। এই সম্পর্ক কখনোই ছিন্ন করা যায় না। আমার প্রতি তার শ্রদ্ধা আর ভালোবাসা তুমি কোনোদিনও নষ্ট করতে পারবে না। বরং সাবধান, ভুলেও তাকে সত্য বলার চেষ্টা করো না। বাবার জন্য সে তোমাকে ছুঁড়ে ফেলার ক্ষমতা রাখে। নোহার কণ্ঠ অবিচল দৃঢ়তা। আপনার নিজের প্রতি এত বিশ্বাস? তবে আফসোস, আপনি কিছুই করতে পারবেন না। শাস্তি আপনাকে পেতেই হবে, এটাই নিয়তির বিধান। রাউফ মির চোখ সরু করলো, ঠোঁটে ঠান্ডা হাসি। তুমি আমাকে শাস্তি দেবে? বেশ, ওকে। টিক টিক টিক, দ্য গেম ইজ স্টার্টেড। এবার দেখো, এবার দেখা যাক তুমি কি করতে পারো। নোহা দরজার চৌকাঠ পেরিয়ে ঘরে প্রবেশ করতেই দেখতে পেল পুরো ড্রয়িং রুমে অন্ধকারে নিমজ্জিত। মুহূর্তের জন্য তার মনে হলো হয়তো এখানে কেউ নেই, কিন্তু ঠিক তখনই নিঃশব্দে এক ফালি আলো সামনে এসে পড়ল। আলোটা ধীরে ধীরে স্পষ্ট হতে থাকলো, আর তার ঠিক কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছে আহির। তার চোখে এক অদ্ভুত দীপ্তি, কণ্ঠে গভীর স্নিগ্ধতা। সে ধীর পায়ে নোহার দিকে এগিয়ে। আজ 13ই মে, 6 বছর আগে এই দিনে আমাদের সম্পর্কের এক অনিবার্য অধ্যায় শুরু হয়েছিল। তখন আপনাকে চিনতাম না, জানতাম না, এমনকি জীবনে একবারও দেখিনি। অথচ কেবল 3টি পবিত্র শব্দের মাধ্যমে আপনাকে নিজের করে নিয়েছিলাম চিরদিনের জন্য। নিজের অজান্তেই যেন মিশে গিয়েছিলাম আপনার অস্তিত্বে। আহির থামলো এক মুহূর্ত, তারপর আবারও বলল, তারপর তারপর একটা ভুল। যদিও আমি আজও সেটাকে ভুল মনে করি না, তবুও কোথাও একটা আফসোস রয়েই গেছে। যদি সেই দিনে সেই ভুলটা না হতো, তাহলে হয়তো সবকিছু আজ অন্যরকম হতে পারত। কিন্তু আপনি নিশ্চয়ই জানেন, যদি কেউ কারোর জন্য সত্যিই বরাদ্দ থাকে, তাহলে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, তাদের মিলন অবধারিত। তাই তো 7 সমুদ্র 13 নদী পেরিয়ে চলে এসেছি আপনার শহরে। নোহা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আহিরের দিকে। আহিরের কণ্ঠে এক দুর্নিবার আকর্ষণ। এরপর প্রথম দেখা, প্রথম অনুভব, প্রথম জানা, তারপর আসলো, দেখলো, জয় করলো ইতিহাসের সেই অমর বাণী, যেন আমাদের গল্পেও লেখা হয়ে গেছে। আমি আপনাকে জয় করেছি। আজ আমাদের সম্পর্কের 7 বছর পূর্ণ হলো। সময়ের পথ চলা দীর্ঘ হলেও আমরা পাশাপাশি ছিলাম না, তবুও অনুভূতির এই বন্ধন কখনো ক্ষীণ হয়নি, কখনো মুছে যায়নি। আজ এই বিশেষ দিনে আমি সেই পুরানো ভুলের সংশোধন চাই। আহির এক মুহূর্ত থামল, নুহার চোখের গভীরে তাকিয়ে রইল, যেন তার হৃদয়ের সবটুকু সত্য উজাড় করে দিচ্ছে।
আমি চাই নতুন করে শুরু করতে, তবে এবার আর কোনো জোর জবরদস্তি নয়, এবার শুধু স্বেচ্ছায় হৃদয়ের টানে। একটা নিঃশ্বাসহীন মুহূর্ত নেমে এলো তাদের মাঝে। নোহার হৃদয় যেন নিজের অজান্তেই এক অনির্বাচনীয় দ্বন্দ্বের মধ্যে পড়ে গেল। অতীতের দহন, বর্তমানের টানাপোড়েন, আর ভবিষ্যতের এক সম্ভাবনাময় ডাক। সব মিলিয়ে সে নিজেকে কোথায় দাঁড়িয়ে আছে ঠিক বুঝতে পারছিল না। এক দৌড়ে এসে আহিরকে শক্ত করে জড়িয়ে ধরল নোহা, যেন এতদিনের সমস্ত প্রতীক্ষা, সমস্ত অনুভূতি, সমস্ত অব্যক্ত ভালোবাসা এক মুহূর্তেই উজাড় করে দিতে চায়। আহির তার উষ্ণতা অনুভব করেও মৃদু হেসে বলল, নোহা, যদিও আমি চাই আপনি সবসময় এভাবেই আমার বুকে থাকুন, কিন্তু এখানে সবাই আছে। আহিরের কথায় নোহা হঠাৎ যেন বাস্তবে ফিরে এলো। একটু লজ্জা পেয়ে দ্রুত চোখের কোণে জমে থাকা অশ্রুবিন্দুগুলো মুছে নিয়ে আড়াল করলো আহিরের থেকে। পরেক্ষণে ধীরে ধীরে আহিরের বাহু পাশ থেকে নিজেকে সরিয়ে নিল। ঠিক তখনই ঘরের সবগুলো আলো একসাথে জ্বলে উঠল, আর মুহূর্তের মধ্যে বাড়ির সব সদস্য করতালি দিতে দিতে বেরিয়ে এলেন। চারিদিকে আনন্দের ছটা, প্রত্যেকের মুখে প্রশান্তির হাসি। কেউ অভিবাদনের দৃষ্টিতে তাকিয়ে, কেউ প্রশ্রয়ের স্নেহে মুখর, আবার কেউ আবেগের দ্যুতিতে উজ্জ্বল। ঈশানের হাতে ধরা ফোনের স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে ভিডিও কলে রয়েছেন সালমান, যার উচ্ছ্বাসিত মুখে পর্দার ওপর থেকে উচ্ছ্বাসিত স্পষ্ট। সালমান হেসে বলল, আরে ভাই, তোকে কি বলেছিলাম আর তুই কি করলি? ধ্যাত, ভাবি নেহাতি ভালো মানুষ, তাই এতটুকুতেই সব মেনে নিয়েছে। ভাবি 6টা বছর অপেক্ষা করেছে তোর জন্য। আজকাল এমন মানুষ কোথায় পাওয়া যায় যে এত বছর অপেক্ষা করতে পারে? এখন তো সুযোগ পেলেই সবাই বিশ্বাস ভাঙতে ব্যস্ত। আহির হেসে বলল, কি ব্যাপার, এমন অকালে দিন পড়লো যে তুই 100টা কথার মধ্যে 80টাই ভুল বলিস? এখন আমায় জ্ঞান দিচ্ছিস? যাই হোক, তোর মুখ দেখে মনে হচ্ছে সদ্য কবর থেকে উঠে এসেছিস। শরীর খারাপ নাকি? সালমান বিরক্তির ভঙ্গিতে মুখ বাঁকিয়ে বলল, এই ধরনের শরীর খারাপ আমার রোজই হয়। বাদ দে, রাখছি, একটু বাইরে বের হব। আহির মুচকি হেসে বলল, আচ্ছা, কিন্তু তুই না বলেছিলি বিয়েটা লাইভ দেখবি? সালমান গম্ভীর হয়ে বলল, একটা ভিডিও পাঠিয়ে দিস ব্যাস। বাই। এমন কিছু নিষিদ্ধ জিনিস আছে যা আপাতত দেখতে চাইছি না। বলেই ফোনটা কেটে দিল। ঘরের বাতাসে তখনও হাসির ঝলক। ভালোবাসার উষ্ণতা আর প্রতীক্ষার প্রাপ্তির এক গভীর প্রশান্তি ছড়িয়েছিল। ঘরে আবারও হাসির রোল উঠল। আনন্দ, উচ্ছ্বাস, উষ্ণ শুভেচ্ছার মাঝে নুহার দৃষ্টি আটকে রইল একমাত্র আহিরের দিকে। আহিরও মুচকি হেসে তার দিকে তাকিয়ে বলল, চলুন, কাজী সাহেব অপেক্ষা করছেন। সেই হাসিতে ছিল নিশ্চিন্ততার আভাস, ছিল এক অন্তহীন প্রতিশ্রুতি। অবশেষে সমস্ত নিয়ম মেনে সাক্ষীদের সামনে উচ্চারিত হল পবিত্র কবুলের শব্দ। আরও একবার এক হল নুহা আর আহির। এক নতুন শুরু, এক নতুন প্রতিশ্রুতির বন্ধনে বাধা পড়ল তারা। কিন্তু এর মাঝেই নুহার হৃদয় বয়ে চলল এক অজানা ঝড়। তার মনে একটার পর একটা প্রশ্ন এসে ভিড় করছিল। এখন তার কি করা উচিত? সত্যিই কি সে সঠিক পথে পা বাড়াচ্ছে? বারবার রউফ মীরের সেই ভয়ঙ্কর কথাগুলো কানে প্রতিধ্বনিত হচ্ছিল, বাবাকে ভালোবাসে তো, বাবার জন্য তোমাকেও ছুঁড়ে ফেলার ক্ষমতা রাখে। চোখের সামনে দাঁড়িয়ে আছে আহির, মুখে প্রাপ্তির খুশি। এমন একজন যে নুহাকে নিঃস্বার্থ ভালোবাসে, যা নুহা স্পষ্ট অনুভব করতে পারে। অথচ সেই মানুষটির রক্তেই প্রবাহিত হচ্ছে এক খুনির উত্তরাধিকার। আজ সে নিজেই জেনে বুঝে কবুল বলল তার বাবার খুনির ছেলেকে। আহিরের কোনো দোষ নেই সে জানে, তবু কেন যেন সবকিছু তার কাছে অসহনীয় লাগছে। হৃদয়ের গভীরে কোথাও একটা অস্বস্তির ছায়া গাঢ় হতে থাকছে। নিজের অজান্তেই মনে হচ্ছিল এই সবকিছু ঠিক হচ্ছে না। রাতের খাবার শেষ হতে না হতেই নিশি আর অনন্যা এক প্রকার জোর করেই নুহাকে সাজাতে বসাল। তাদের যুক্তি, যেহেতু আজ নুহা ও আহিরের নতুন করে বিয়ে হয়েছে, তাই সেই উপলক্ষে তাদের বাসর ঘরও সাজানো হয়েছে। আর সে ঘরে প্রবেশের আগে নুহাকে সত্যিকারের এক নববধূর সাজে সাজানোই হবে। নুহা প্রথমে আপত্তি করলেও শেষ পর্যন্ত তাদের আবেগের সামনে হার মানল।
একে একে অলংকার পরানো হলো, লাল শাড়ির ভাঁজ ঠিক করা হলো, খোপায় গুজে দেওয়া হলো সুগন্ধি ফুল। আয়নার সামনে দাঁড়িয়ে থাকা নুহাকে দেখে নিশি অভিভূত হয়ে বলল, আহ, আহির ভাইয়া তো আজ চোখ ফেরাতে পারবে না। এদিকে আহিরের হৃদয়ের মধ্যে তখন এক অদ্ভুত অস্থিরতা খেলা করছিল। নুহাকে বউয়ের সাজে কেমন লাগবে? এমনি তো শাড়ি পরলেই তার দৃষ্টি আটকে যায়, আর আজ যদি চোখের সামনে বধূ বেশে দেখে, তাহলে তো জ্ঞান হারিয়ে ফেলবে। কল্পনায় ভেসে উঠল নুহার মুখ। নিজের মনে নিজেই হেসে উঠল আহির। পরক্ষণেই মাথায় হালকা একটা চড় দিয়ে নিজেই নিজেকে বলল, আহির, এভাবে দুর্বল হলে চলবে না। না, তবে ছোটখাটো একটা হার্ট অ্যাটাক বোধহয় হয়েই যাবে। তাতে অবশ্য ক্ষতি নেই। অপেক্ষার প্রহর শেষে আহির যখন কক্ষের দরজার চৌকাঠ পেরোল, তখনই ঘরের মধ্যে এক অদ্ভুত নীরবতা অনুভব করল। কোথাও যেন নুহার অস্তিত্ব নেই। কিছুটা হতবাক হয়ে চারপাশে তাকাল সে। সযত্নে সাজানো বিছানার উপর দৃষ্টি পড়তেই এক টুকরো কাগজ চোখে পড়ল, এক টুকরো চিরকুট। আহিরের বুকের মাঝে হঠাৎ এক অজানা আশঙ্কা দোলা দিল। দ্রুত চিরকুটটি তুলে নিয়ে খুলল সে। পরিচিত হাতের লেখা দেখে মুহূর্তেই থমকে গেল তার হৃদস্পন্দন। আজ থেকে 7 বছর আগে এই দিনেই আপনি আপনার সদ্য বিবাহিত স্ত্রীকে বাসর ঘরে রেখে চলে গিয়েছিলেন, আর ফিরলেন 6 বছর পর। তাই আজ সেই একই কাজ আমিও করলাম। আপনার সঙ্গে আমার ঠিক 6 বছর পর দেখা হবে। নুহা। চলবে ইনশাআল্লাহ।